হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো অষ্টম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2026। দেখো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য 12 নম্বর স্কুল। পেজ নাম্বার চলে এসো 147 পেজ, 12 নম্বর স্কুল। এর আগে তোমাদের 1 থেকে 11 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি আগের ক্লাসগুলো তোমরা ভালো করে দেখে নাও। চলো আমরা আজকে 12 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে, চলো আমরা প্রশ্নগুলো দেখে নিচ্ছি। আচ্ছা, এখানে 12 নম্বর স্কুলে দেখো 1 নম্বর প্রশ্নটা কি বলছে লক্ষ্য করো। বলছে এর x%, বি এর y% এর সমান, তার a/b বের করতে বলেছে। এর x% মানে এখানে এর বলতে গুণ, এর x%, তাহলে x% বলতে x/100, ঠিক আছে। x% মানে x/100 তোমরা ভাঙাবো। সমান সমান হবে, সমান বলেছে বি এর y%, পি এর বলতে গুণ, আর y% বলতে y/100। দেখো এভাবে কিন্তু বলেছে। তাহলে আমাদের a/b বের করতে হবে, আমরা এখান থেকে বের করতে পারবো। আচ্ছা, এখানে 100 যে সমান সমান এভাবে কাটাকাটি করতে পারবা। তাহলে আমাদের রয়ে গেল a x আর b y। দেখো আমরা এখানে দেখো আমরা করতে পারবো এখানে এই যে a নিচে আমি b কে নামালাম সমান সমান, আর এখানে y আছে, y নিচে আমি x কে নামাই দেবো। এভাবে কিন্তু আমরা করতে পারবো। এটা বর্জগুণের নিয়ম। তোমরা যেহেতু কণাগুণি গুণ করো, দেখো a গুণিত x হবে সমান সমান আবার b গুণিত y হবে। বর্জগুণ করলে এটা থেকে আবার এটাই ফিরে আসবে। তাহলে এটা থেকে যদি এটা হয় তাহলে এটা থেকে এটা করতে পারবো আমরা। এবার দেখো আমাদের যে বের করতে বলেছে a/b, এবার আমরা দেখো a/b কে লিখতে পারবো a/b, ঠিক আছে। বাই থাকলে অনুপাত করা যায়, অনুপাতকে বাই করা যায় আর বাইকে অনুপাত করা যায়, সমান সমান। তাহলে এখানে আমরা y/x এটা লিখতে পারবো। তাহলে a/b এর মানটা দেখো y/x। এখানে অপশান দেওয়া আছে, দেখো আমাদের বি নাম্বার অপশানটা মিলছে। তো বি নাম্বার অপশান মিলছে, তোমরা এখানে অঙ্কটা করে এভাবে বি নাম্বার অপশান বসিয়ে দেবো। পরের প্রশ্নতে চলে আসবো আমরা 2 নাম্বার। দেখো প্রশ্নটা কি বলছে। এখানে বলছে 90 লিটার দুধ ও জলের মিশ্রণ আছে। এবার এই মিশ্রণে দুধ ও জলের অনুপাতটা দেওয়া আছে 4:1। তাহলে বলছে মিশ্রণে কতটুকু জল মেশালে, মানে যোগ করলে মানে মেশালে, যাতে দুধ ও জলের অনুপাতটা 3:1 হয়ে যাবে, ঠিক আছে। মানে আরও কতটুকু জল মেশাবে। তাহলে এখানে দেখো আমাদের প্রথমে যেটা করতে হবে যে টোটাল যে 90 লিটার মিশ্রণ আছে, যেটা দুধ ও জলের মিশ্রণ, সেই মিশ্রণ থেকে এই 90 লিটার মিশ্রণ থেকে আমাদের দুধের পরিমাণটা আর জলের পরিমাণটা আগে আমরা বের করে নিই, ঠিক আছে। তো চলো, তা আমরা এখানে দেখো আমরা যদি বের করি দুধের পরিমাণ, 90 লিটার মিশ্রণ থেকে বের করবো, ঠিক আছে। তাহলে দেখো অনুপাতটা দেওয়া আছে 4:1, মানে আগে দেখো দুধ ও জল, মানে দুধ হচ্ছে 4, তাহলে আমরা এখানে দেখো 4 আনুপাতিক যোগ করবা। 4:1 আছে না, তাহলে আনুপাতিক যোগ বলতে 4 আর 1 যোগ, মানে 5 হয়ে যাবে এটা। আর টোটাল দেখো এই যে 90 লিটারের মধ্যে থেকে বের করছো, তাহলে 90টা গুণ দেবা এখানে লিটার। এভাবে আমরা এই যে 90 লিটার মিশ্রণ থেকে আমরা দুধের পরিমাণটা বের করতে পারবো। চলো 5 দিয়ে কাটাকাটি করো, 5 একে 5, 4 বাঁচলো, তাহলে 40, 5 8 40, 18 4 গুণ করো, 18 4 72 লিটার দুধের পরিমাণ বের করলাম, 72 লিটার। এবার আমরা জলের পরিমাণটা বের করব। জলের পরিমাণ দেখো জল এখানে দেখো অনুপাতটা 1 আছে। আচ্ছা, আমরা কাটাকাটি করে পেয়ে গেছি 18। তাহলে আমরা একবারে দেখো যে 1-এর সঙ্গে 18 যদি গুণ করে দাও, তাহলে আমরা জলের পরিমাণটা পেয়ে যাব। তাহলে এটা গুণ করে 18 পাবো আমরা, 18 লিটার। তাহলে দুধ ও জলের পরিমাণ আমরা বের করে নিয়েছি। এখন দেখো বলেছে যে এই যে আমাদের যে মিশ্রণটা ছিল, এই যে 90 লিটার যে মিশ্রণটা ছিল দুধ ও জলের, সেই মিশ্রণে আর কতটুকু জল মেশালে সেই দুধ ও জলের যে অনুপাতটা 3:1 হবে, আর কতটুকু সেটা আমরা ধরে নেব যে আরও x লিটার জল মেশাতে হবে, ঠিক আছে। এটা আমরা ধরে নিচ্ছি। আমরা লিখবো এখানে ধরি
ধরি আরও x লিটার জল মেশাতে হবে, ওকে। আচ্ছা, তাহলে দেখো এবার আমরা দেখো, এখন দেখো এই যে জল ছিল, তো আগে তো জল বের করেছি 18 লিটার, এখন আরও x লিটার জল মেশাবে, তাহলে জলের পরিমাণটা বাড়বে। তাহলে আমরা বলবো যে এখন জলের পরিমাণ যেহেতু বাড়বে আমাদের, তাহলে এখন জলের পরিমাণটা যদি দেখি, দেখো আগে তো আমরা 18 লিটার বের করেছি, আর আবার x লিটার মেশাবো, তাহলে এতে জলের পরিমাণটা বেড়ে যাবে, 18 প্লাস x লিটার হয়ে যাবে। তাহলে এখন যে অনুপাতটা দাঁড়াবে, দেখো আমাদের দুধ ও জলের যে অনুপাতটা হবে, তাই তো, মানে 3:1 দুধ ও জলের। তাহলে দুধ আমরা বের করেছি 72 লিটার, তাহলে এখানে যে আমরা শর্তটা তৈরি করব, অতএব যে দেখো দুধ হচ্ছে আমাদের 72 লিটার H2, আর জল এখন পেলাম 18 প্লাস x, এই যে অনুপাতটা, ঠিক আছে। এখন এই অনুপাতটা যেটা বলে দিয়েছে 3:1 হবে, তাহলে আমরা এখানে 3:1 সঙ্গে সমান করতে পারবো প্রশ্ন অনুসারে, তাই তো। দেখো তাহলে এইভাবে কিন্তু আমাদের হবে, এই যে দুধের পরিমাণ আর এখন যে জলের পরিমাণ, এই দুধ ও জলের যে অনুপাতটা দাঁড়িয়ে যাবে 3:1, প্রশ্ন এটাই বলেছে। তাহলে এখান থেকে সরল করে এক্সের মানটা বের করলে অ্যান্সারটা দাঁড়াবে। তাহলে আমরা এখানে বা অনুপাতটাকে আমরা বাই করে নিই, 3/1, এখানে 3 দিয়ে কাটাকাটি করা যাবে, দেখো 3 1 3, আর এখানে যেহেতু 3 দিয়ে কাটাকাটি করো, 3 2 6, 1 আসলো 12, 3 4 12। আচ্ছা, এখন বর্গগুণ করে নাও, কোণাকুণি, এভাবে কোণাকুণি, 18 প্লাস x, আর এইদিকে দেখো 24 থেকে 24, তাহলে এখান থেকে x এর মানটা বের করবো, এক্সটা হয়ে গেল, তাহলে এই যে আমাদের 24, আর এদিকে 18টা এদিকে বিয়োগ হয়ে যাবে, তাহলে x সমান সমান, আচ্ছা 24 থেকে 18 বিয়োগ করে তোমরা কিন্তু 6 পেয়ে যাবা। তাহলে দেখো আমরা কিন্তু পেয়ে গেছি। তো এই যে আমরা ধরে নিয়েছিলাম আরও কতটা জল মেশাতে হবে, যে x লিটার, সেটা কিন্তু 6 লিটার। তাহলে অতএব দিয়ে আমরা লিখে দিব যে আরও 6 লিটার জল মেশাতে হবে, ওকে। এই দেখো আমাদের যে অপশানটা লক্ষ্য করো 6 লিটার, সেটা কিন্তু আমাদের ডি নাম্বার অপশানটা মিলছে। তো যেহেতু আমাদের ডি নাম্বার অ্যান্সার, তাহলে এই যে আমাদের এখানে ডি নাম্বার এভাবে বসিয়ে দেবো, ওকে। দেখো এর পরের প্রশ্নটা 3 নাম্বার, দেখো 1-এর, দেখো লক্ষ্য করো কী বলছে। আচ্ছা, এখানে কিন্তু ছবি দেওয়া আছে প্রশ্নের, এই যে টিবি আর টিসি, এই যে আমাদের টিবি আর টিসি। আচ্ছা, আমরা কাজ করি, আমরা ছবিটা এখানে একটু বড় করে তৈরি করি, ঠিক আছে। তাহলে এখানে এবিসি ত্রিভুজ দেখতে পাচ্ছি, তাহলে আমি এখানে একটি এবিসি ত্রিভুজ তৈরি করে নিচ্ছি, ছবিটা তৈরি করলে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, এখানে আমাদের নামটা এবিসি ত্রিভুজ। আচ্ছা, এখানে দেখো এই যে টিবি যেটা আছে, তাহলে এখানে আমাদের এই জায়গায় আমি ধর টিবি ধরে নিলাম, টিবি। আচ্ছা, এখানে আমি এই যে টি নামটা এখানে দিলাম, টিবি, আর এদিকে টিসি, তাহলে কিন্তু সমদ্বিখণ্ডক আছে। যে টিবি হচ্ছে বি কোণের সমদ্বিখণ্ডক বলেছে, আর টিসিটা সি কোণের সমদ্বিখণ্ডক বলেছে এখানে প্রশ্নে, ওকে। আর এখানে দেখো আমাদের এই যে বিএসি কোণটা, মানে এই কোণটা দেওয়া আছে 80 ডিগ্রি, আবার এখানে এই কোণটা, মানে এই কোণটা এসিটি কোণটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে কত, 30 ডিগ্রি দেওয়া আছে, ওকে, এভাবে দেওয়া আছে। তাহলে লক্ষ্য করে এখানে আমাদের যেহেতু এখানে দেখো এই যে টিসিটা, তাই তো, এই যে টিসিটা সি কোণের সমদ্বিখণ্ড যদি হয়, তাহলে সমদ্বিখণ্ড মানে কি, এই যে আমাদের এসিবি কোণটা, এই কোণটাকে সমান 2 ভাগে ভাগ করবে, মানে এই কোণটা আর এই যে দিকার কোণটা কী হবে, সমান হবে। তাহলে এই কোণটা 30 ডিগ্রি হলে এই কোণটা আমাদের 30 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে দেখো এসিবি কোণটা পেয়ে যাব। তাহলে আমরা যদি বলি যে এসিবি কোণটা কত হবে, যে 30 যোগ করে 60 ডিগ্রি, 30 ডিগ্রি যোগ 30 ডিগ্রি যোগ করে আমরা পেয়ে যাবো 60 ডিগ্রি।
তাহলে এসিবি কোণটা পেয়ে গেলাম। এখন দেখো আমাদের যে বের করতে বলেছে কোণ টিবিসি, মানে টিবিসি মানে এই কোণটা বের করতে বলেছে। দেখো এই কোণটা আমরা কী করে পাবো, এখানে টিবিটা কিন্তু কোণ বি কোণের, ঠিক আছে। এই যে বি কোণ বলতে এবিসি কোণটা, এই বি কোণের সমদ্বিখণ্ড। তাহলে বি কোণের সমদ্বিখণ্ড বলতে এই কোণটা আর এই কোণটা সমান হবে। আচ্ছা, তাহলে লক্ষ্য করে এখানে আমরা যেহেতু ত্রিভুজের এই যে এ কোণটা এবং সি কোণটা জানা হয়ে গেছে, তাহলে আমরা বি কোণটা বের করতে পারবো, ঠিক তো, ত্রিভুজের ধর্ম অনুসারে। তাহলে আমরা এখানে ত্রিভুজ এবিসি এর আমরা কোন কোণটা বের করছি, বি কোণ। বি কোণ বলতে এবিসি কোণ বলি, বি কোণটাকে বলবো আমরা এবিসি কোণ। এই কোণটা বের হবে 180 ডিগ্রি থেকে, যে দুটো কোণ জানা হয়ে গেল, ঠিক আছে। আমাদের এটা তো 80 ডিগ্রি আছে, আমাদের 80 ডিগ্রি আছে, ঠিক আছে, 80 ডিগ্রি আছে প্লাস, আর এসিবি কোণটা এটা 60 ডিগ্রি পেলাম, 60 ডিগ্রি। আচ্ছা, 80 ডিগ্রি 60 ডিগ্রি যোগ করো, এটা হবে আমাদের 814 মানে 140 ডিগ্রি। তো এটা বিয়োগ করে এটা পেয়ে যাবো 40 ডিগ্রি। তাহলে এবিসি কোণটা, ঠিক আছে, টোটাল কোণটা আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি। তাহলে যদি 40 ডিগ্রি হয়, তাহলে আমাদের দেখো এটা আমাদের হবে তাহলে 20 ডিগ্রি, আর এই কোণটা হবে আমাদের 20 ডিগ্রি, তাই তো, অর্ধেক করে হবে। তাহলে আমরা পেয়ে যাব টিবিসি কোণটা। তাহলে এই যে আমাদের দেখো টিবিসি মানে এই কোণটা হবে এবিসি কোণের অর্ধেক, মানে হাফ কোণ এবিসি, এভাবে লিখতে পারবো, তাই তো, এবিসি কোণের অর্ধেক টিবিসি, যেহেতু টিবিটা এই যে বি কোণের সমদ্বিখণ্ড বলে। তাহলে হাফ এবিসি কোণটা আমরা 40 ডিগ্রি পেলাম, কাটাকাটি করে 20 ডিগ্রি, দেখো আমরা পেয়ে গেলাম কত, 20 ডিগ্রি। তা টিবিসি কোণের মানটা 20 ডিগ্রি, যেটা অপশান লক্ষ্য করো এ নাম্বার অপশানটা মিলে গেছে আমাদের। তাহলে এখানে তোমরা এ নাম্বার অপশানটা বসিয়ে দিবা। এরপরের প্রশ্ন চলে এসো, দেখো 4 প্রশ্নটা। দেখো এখানে আমাদের যে চিত্রটা দেওয়া আছে, দেখো বলছে এই যে চিত্র অনুযায়ী কোনটি সঠিক নয়, সঠিক নয় বলেছে কোনটি। দেখো এখানে এবি সমান্তরাল পি কিউ, লক্ষ্য করো এখানে এই যে এবি সমান্তরাল পি কিউ বলেছে, মানে সঠিক নয় বলেছে, ঠিক না। কোনটি সঠিক নয়, দেখো তো এখানে এই যে দেখো এবি আর যদি আমি পি কিউ সমান্তরাল বলি, তাহলে আমাদের লক্ষ্য করো যে এ বি পি কোণটা যে 65 ডিগ্রি দেওয়া আছে না, তাহলে এখানে আমাদের দেখো এই যে বিপি কিউ, তাহলে বিপি কিউ আমাদের কোণটা কিন্তু 65 ডিগ্রি হওয়ার কথা একান্তর কোণ অনুসারে। তাহলে এখানে লক্ষ্য করো এই যে বিপি কিউ কোণটা দেখতে পাচ্ছ 30 ডিগ্রি আর 35 ডিগ্রি, এই দুটো কোণ যোগ করে হবে বিপি কিউ। তাহলে 30 ডিগ্রি 35 ডিগ্রি যোগ করে কিন্তু 65 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে একান্তর কোণ সমান পাওয়া গেল না। তাহলে একান্তর কোণ সমান হলে তা দেখো তো এটা তো আমাদের ঠিক আছে, এ বি সমান্তরাল পি কিউ যেটা বলেছি এটা আমাদের ঠিক আছে, তো এটাতে অ্যান্সার হবে না, কোনটি সঠিক নয় বলেছে। আচ্ছা, এখানে দেখো তো আর এস সমান্তরাল পি কিউ, এটা লক্ষ্য করতো, এটা কি সঠিক নয়। দেখো আর এস সমান্তরাল পি কিউ, দেখো আর এস আর পি কিউ যদি সমান্তরাল হয়, তাহলে এখানে দেখো এই যে আমাদের এই যে পি আরটাকে যদি আমি ছেদক বা ভেদক বলি, তাহলে ছেদকের একই পাশের যে অন্তস্থ কোণ আছে, দেখো এই যে 145 ডিগ্রি কোণটা আর এখানে 35 ডিগ্রি কোণটা, এদের যোগফলটা কি 180 ডিগ্রি হবে, যেহেতু এরা সমান্তরাল আছে 180 ডিগ্রি হওয়ার কথা। তাহলে 180 ডিগ্রি যদি না হয়, তাহলে এটাই অ্যান্সার দাঁড়াবে, এরা সঠিক নয়। আর 180 ডিগ্রি হয়ে গেলে তো সঠিক হয়ে যাবে। তো দেখো তো এখানে, আচ্ছা এখানে 145 আর 35 যদি যোগ করো, তাহলে কিন্তু 180 ডিগ্রি হয়ে যাচ্ছে এখানে, তাই তো। তাহলে এটা আমাদের সঠিক দাঁড়িয়ে গেল, এই জন্য আমাদের বি নাম্বার অপশানটা হলো না। আর এর সমান্তরাল পি কিউ এটা সঠিক হয়ে যাচ্ছে আমাদের, কারণ ছেদকের একই পাশে যে অন্তস্থ কোণ দুটি 145 ডিগ্রি আর 35 ডিগ্রি যোগ করে 180 ডিগ্রি পাওয়া যাচ্ছে, এটাও আমাদের হলো না বি নাম্বার অপশানটা। চলে এসো সি নাম্বার অপশানে। সি নাম্বার অপশানে বলেছে এ বি সমান্তরাল আর এস, মানে এ বি সমান্তরাল, এই যে এ বি আর আর এস, তাহলে এ বি আর আর এস যদি সমান্তরাল হয়, তখন এখানে যেটা তোমাদের দেখাবো যে সমান্তরাল হবে কি হবে না, তাই তো। সমান্তরাল যদি হয়ে যায় এটা সঠিক হবে, আর সমান্তরাল যদি না হয় তাহলে এটা সঠিক হবে না। সেখানে আমরা দেখো কোন অনুযায়ী আমরা বলতে পারবো যে সমান্তরাল হবে কি হবে না। আচ্ছা দেখো, এটাকে দেখানোর জন্য আমি তোমাদের আমি চিত্রটা আমাকে তৈরি করতে হবে, তারপর এটা দেখাতে পারবো যে এ বি আর আর এর সমান্তরাল হবে কি হবে না। দেখো ছবিটা আমি একটু তোমাদের দেখাই, এখানে আমাদের এভাবে করে এভাবে আছে, এখানে এ বি আছে, এই কোণটা আছে 65 ডিগ্রি,
আচ্ছা, এবার লক্ষ্য করো এখানে আমাদের এভাবে আরএসটা আছে, আর এভাবে এখানে যুক্ত আছে, এখানে আরএস আছে, এটা আরএস। আচ্ছা, আরএসটাকে আমি বাড়িয়ে দিলাম এভাবে আরএসটাকে যদি বাড়ানো হয়, এই যেভাবে আরএসটাকে বাড়ানো হলো, বর্ধিত করা হলো, এটা স্ট্রেট আছে, ঠিক আছে, এটা আমাদের আরএস আছে, এই যে আমাদের আরএস। এগুলো সব এখানে সরলরেখা আছে, এগুলো সরলরেখা। আচ্ছা, আমাদের এখানে এই কোণটা আবার 30 ডিগ্রি আছে, এই কোণটা 35 ডিগ্রি আছে। আচ্ছা, এই কোণটা বলেছে আবার 145 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই যে এ বি সমান্তরাল আর এস হবে কি হবে না, ঠিক আছে, ছবিটা আমরা এবার তৈরি করলাম। তা দেখো তো এখানে আমাদের শুধু দেখো সমান্তরাল হতে গেলে লক্ষ্য করো এই যে আমাদের আর এস, এই যে দেখো একে যে বর্ধিত করা হয়েছে, তাহলে এখানে এ বি সমান্তরাল আর এস, আর ভেদকটাকে আমরা নিতে পারবো। আচ্ছা, এখানে আমি এই যে এটা পি নাম দিয়ে দিই, এই যে বিপিটা ভেদক হবে, তাহলে ভেদক হলে পরে এই কোণের সঙ্গে এই কোণটা আমাদের একান্তর কোণ, তাহলে এটা 65 ডিগ্রি হলে এই কোণটাকে 65 ডিগ্রি দেখাতে হবে, তখনই আমরা এ বি সমান্তরাল আর এস বলতে পারবো, ঠিক আছে। এই কোণটা যেন 65 ডিগ্রি হয়, 65 ডিগ্রি হলে এ বি সমান্তরাল আর এস হবে, আর এটা 65 ডিগ্রি যদি না হয় তার সমান্তরাল হবে না। দেখো কী করে আমরা দেখাবো। দেখো এই কোণটা আমরা 145 ডিগ্রি জানা আছে না, তাহলে এটা পেয়ে যাবো, এটা তো আমাদের সরলরেখা, তাহলে 180 ডিগ্রি থেকে 145 ডিগ্রি বিয়োগ করে কিন্তু এটা পাবা, ঠিক আছে। এই দুটো কোণ নিয়ে আমাদের 180 ডিগ্রি, যেহেতু একটা সরলরেখা এটা আছে, তাহলে 180 ডিগ্রি থেকে 145 ডিগ্রি বিয়োগ করলে তোমরা এটা কিন্তু 35 ডিগ্রি পেয়ে যাবে এই কোণটা। আচ্ছা, এখন দেখো এর নাম যদি আমি ধরো টি দিয়ে দিলাম, টি, তা দেখো যে টিপিআর, এটা ত্রিভুজটা দেখতে পাচ্ছ, তাহলে টিপিআর ত্রিভুজের, তাহলে এই কোণটা একটা বহিস্থ কোণ, ঠিক আছে, এই টিপিআর ত্রিভুজের এই কোণটা বহিস্থ কোণ, তাহলে বহিস্থ কোণ কী হয়, অন্তস্থ বিপরীত কোণের যোগফলের সমান হবে, আর এই কোণটা হবে এই দুটি কোণের যোগফলের সমান, মানে 30 ডিগ্রি আর 35 ডিগ্রি যোগফলের সমান, যোগ করে দেখো এটা 65 ডিগ্রি পাওয়া যাচ্ছে। দেখো তো, তাহলে আমরা দেখো এই যে এই কোণটা আর এই কোণটা যে একান্তর কোণ ছিল, তাহলে আমরা একান্তর কোণ সমান পেয়ে গেলাম না, তাহলে এ বি সমান্তরাল আর এস কিন্তু আমরা বলতে পারবো, আর এস বা টিএস একই তো সরলরেখা। তা দেখো এখানে কিন্তু আমাদের যেটা প্রশ্নে বলেছিল যে এ বি সমান্তরাল আর এস, এরা সমান্তরাল পাওয়া গেল, তাহলে সঠিক নয় বলেছে, তাহলে সি নাম্বার অপশান হলো না, তাহলে এ নাম্বার অপশানও অ্যান্সার পাওয়া যাচ্ছে না, বি নাম্বারও অ্যান্সার পাওয়া গেল না, সি নাম্বার অ্যান্সার পাওয়া গেল না, মানে এরা কিন্তু তিনজনই সঠিক আছে। তাহলে সঠিক নয় কোনটি, তাহলে পাওয়া গেল না এখানে, তাহলে আমরা ডি নাম্বার অপশানটা বলতে পারবো কোনোটি নয়, এদের মধ্যে কোনোটি নয়, তাই অ্যান্সারটা কিন্তু আমাদের ডি নাম্বার অ্যান্সার, ঠিক আছে। পরের প্রশ্নতে আমরা চলে আসবো, দেখো 1-5 নাম্বারটা। আমাদের এখানে এই যে গুণফল আকারে আছে, আমাদের এখানে আছে দেখো 1 - 1/2 আছে, 1 - 1/3 আছে, 1 - 1/4 আছে। আচ্ছা, আমি আর লিখছি না, ডট ডট ডট, তারপর 1 - 1/n এভাবে আছে, তো সব গুণের আকারে আছে। এখানে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করো, তো দেখো তো এখানে কত পাবা, এখানে আমি দেখাই যে 2 লসাগু, তাহলে 2 × 2 - 1, দেখো ভগ্নাংশে যোগ বিয়োগ, এখানে 3 লসাগু, 3 × 3, আর 3 3 মিলে গেছে, একটা নেমে যাবে, এখানে 4 লসাগু, 4 × 4, আর যে একটা নেমে যাবে, ডট ডট ডট, আর এখানেও যদি করো লসাগুটা n লসাগু, এখানে n মাইনাস এটা 1 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে দেখো এখানে 2 থেকে 1 বিয়োগ করে এটা 1/2 পেয়ে যাচ্ছ। এবারে তো এটা গুণফল আছে বন্ধনী, তাহলে গুণ চিহ্ন দিয়ে দিলাম, 3 থেকে 1 বিয়োগ মানে 2/3, তারপর এখানে 4 থেকে 1 বিয়োগ করে এটা 3/4, তো এইভাবে কিন্তু আমাদের চলতে থাকবে। পরেরটা দেখবা যে 4/5 পাবা, তো যাই হোক আমি আর লিখছি না, শেষেরটা আমরা n - 1 পেলাম, আর এই যে n, দেখো এখানে যা আছে 3 আছে, তো এখানে 2 আছে 1 কম আছে, 4 আছে তো এখানে 3 আছে 1 কম আছে, তো এখানে n আছে তো n থেকে 1 কম আছে না, তাহলে এভাবে আছে আমাদের গুণফলটা। তা লক্ষ্য করে এখানে এর সঙ্গে এটা কাটছে, দেখো এর সঙ্গে এটা কাটে যাচ্ছে, তাহলে একইভাবে কিন্তু এটার সঙ্গে এখানে 4 পাবা উপরে, ঠিক আছে, 4/5 হবে, তাহলে এভাবে কিন্তু কাটতে কাটতে শেষে দেখবা যে এটাও কিন্তু আমাদের এই যে আছে না, এটাও কিন্তু আমাদের কেটে যাবে, এটা থেকে যাবে আমাদের, এটা 1 থাকবে, এই যে লবটা এখানে থাকবে, প্রথমে লব থাকবে, আর শেষের হরটা বাঁচবে আমাদের, আর কেউ বাঁচবে না, সবাই কিন্তু কেটে যাবে এই অনুসারে। তাহলে আমাদের এখানে 1 থেকে গেল, আর এটা আমাদের n থেকে গেল, তাহলে 1/n এটা কিন্তু আমরা অ্যান্সার পাবো। তো দেখো যেটা ডি নাম্বার অপশানটা আছে,
ডি নাম্বার অপশান মিলে গেলে এইভাবে তোমরা ডি নাম্বার অপশানটা বসিয়ে দিবা, এভাবে তোমরা লিখে দেবে। চলো পরের প্রশ্ন আমরা চলে আসবো 1-এর 6 নাম্বারটা। দেখো 1-এর 6-এর প্রশ্নটা আমাদের এখানে দেওয়া আছে m + n = -2 দেওয়া আছে। তাহলে আমাদের বলেছে এই যে রাশিটা আছে এই রাশির মানটা বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কিউব আছে, তাহলে আমরা উভয় পক্ষে ঘন করে নিই, তাহলে কিউব আসতে পারে। তাহলে চলো উভয় পক্ষে যদি ঘন করা যায় তাহলে m + n তার হোল কিউব সমান এখানে -2 আছে তার হোল কিউব করে দিলাম, উভয় পক্ষে ঘন করে পাই। এখন আমাদের এই যে এটা বি ধরে a + b হোল কিউবের সূত্র সেটা আমাদের কিন্তু জানতে হবে। দেখো সূত্রগুলো আমি এখানে লিখছি, এই যে a + b তার হোল কিউবের সূত্র, ঘনফলের সূত্রটা মনে রাখবা। এই সূত্রটা তোমরা আমি যদি লিখে দেখাই যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a + b। দেখো a + b হোল কিউবের যে সূত্রটা ঘনফলের, এভাবে সূত্রটা মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবো আমরা। বা তাহলে a কিউব মানে m কিউব হবে আমাদের, প্লাস বি কিউব আছে তো n কিউব, তারপরে প্লাস 3ab বলতে mn ইন্টু a + b মানে m + n। এই যে দেখো একদম সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দিলাম। আর এখানে -2 কিউব, দেখো এখানে পাওয়ারটা 3 আছে বিজোড় সংখ্যা, পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা মাইনাস রেখে দেবা, ঠিক আছে। পাওয়ার বিজোড় সংখ্যা থাকলে মাইনাসটা বেরিয়ে আসবে, মাইনাস হবে। পাওয়ারটা যদি জোড় সংখ্যা যদি হতো, যদি 3-এর জায়গায় 4 হতো না, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যেত, ঠিক আছে। 5 হলে আবার মাইনাস আসবে, 6 হলে পাওয়ারটা আবার মাইনাসটা প্লাস হয়ে যাবে। পাওয়ার বিজোড় সংখ্যা থাকলে মাইনাসে থাকবে, পাওয়ারটা জোড় সংখ্যা থাকলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা একদম মনে রাখবা। আর 2-এর কিউব মানে 2টা 3বার গুণ, 2টা 3বার গুণ বলতে 2 গুণিত 2 মানে 2 দিয়ে 4, 4 দিয়ে 8, তো এখানে আমাদের 2-এর কিউব 8 হয়ে যাবে। আর তোমাদের এই জিনিসটা যদি আমি দেখাই না ভেঙে না, এই যে -2-এর কিউব বলতে -2টা গুণ হবে 3বার গুণ করে দেখো, মাইনাস মানে যে প্লাস, প্লাস মানে যে মাইনাস, আর 2 দিয়ে 4, 4 দিয়ে 8 দেখো -8, এভাবে তোমরা ভেঙে নিতে পারবা, ওকে। আচ্ছা, এরপরে দেখো এখানে m + n আছে না, যে m + n এর মানটা আবার -2 যে আমাদের জানা আছে, তাহলে এখানে বসিয়ে দেবো -2। তাহলে এখানে m কিউব প্লাস n কিউব প্লাস 3mn গুণ এই যে এর জায়গায় আমরা বসাবো -2, এই -2 বসিয়ে দিলাম m + n এর জায়গায়। এদিকে আবার -8 আছে, বা m কিউব প্লাস n কিউব। এবার এদের যদি গুণটা করো, দেখো প্লাস মাইনাস এখানেও গুণ হবে, চিহ্নের প্লাস মাইনাসে এটা মাইনাস, আর 3 দিয়ে গুণ করে 3 দিয়ে 6, আর mn বসিয়ে দাও সমান -8। তবে আমাদের যে রাশিটার মান বের করতে বলেছিল, দেখো m কিউব প্লাস n কিউব -6nm বাই mn, একই ব্যাপারটা nm বাই mn। দেখো এই রাশিটাই কিন্তু আমাদের চলে এসেছে, শুধু আমাদের nটা আগে আছে mটা পরে আছে, কোনো ব্যাপার নয়। আমি তার একটা লাইন করে দিই তোমাদের, m কিউব প্লাস n কিউব -6, এই যে mnটাকে আমি nmও লিখতে পারবো, আনসার -8। তাহলে অ্যান্সারটা আমাদের দেখো -8 রয়ে গেল না, এটা আমাদের অ্যান্সার -8 ডি নাম্বার অপশানটা। ডি নাম্বার অপশান মিলেছে, তোমরা এখানে এভাবে ডি নাম্বার অপশানটা বসিয়ে দিবা। চলে পরে আমরা চলে আসবো 2-এর দাগের প্রশ্নগুলো। আচ্ছা দেখো এখানে 2-এর 1-এর প্রশ্নটা কি বলছে লক্ষ্য করো। যদি প্রতি মিনিটে 3বার গোলাবর্ষণ করে 6টি কামান 60 ঘন্টায় কোনো দুর্গ ভাঙতে পারে, তবে প্রতি 5 মিনিটে 2বার গোলাবর্ষণ করে কতগুলি কামান ওই দুর্গকে 15 ঘন্টায় ভাঙতে পারবে। দেখো প্রশ্নটা খুব ভালো প্রশ্ন আছে। তো আমাদের এখানে দেখো যে প্রতি মিনিটে 3বার মানে 1 মিনিটে 3বার গোলাবর্ষণ করবে, আর এখানে বলেছে পরের বারে বলেছে দেখো প্রতি 5 মিনিটে, দেখো প্রতি 5 মিনিটে 2বার বলেছে। তাহলে এখানে কিন্তু দেখো এই যে প্রতি মিনিটে 3বার, আর এখানে প্রতি 5 মিনিটে 2বার, তাহলে এখানে এই এককটাকে কিন্তু আমাদের একই একক তৈরি করতে হবে। তা দেখো এটাকে একই একক তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে,
দেখো এখানে প্রতি মিনিটে 1 মিনিটে বলেছে না, তাহলে এখানে যে প্রতি 5 মিনিটে, তাহলে এখানে 1 মিনিটে তৈরি করব। তাহলে আমি এখানে প্রথমে দেখো 2-এর 1 নম্বরটা এই যে মানে 5 মিনিটে, দেখো 5 মিনিটে কতবার আছে? 2বার আছে। 5 মিনিটে যদি 2বার হয় তাহলে 1 মিনিটে কতবার? এই যে প্রতি মিনিটে এখানে 1 মিনিটে 3বার আছে, তাহলে এখানেও আমরা প্রতি মিনিটে বের করব 1 মিনিটে। তাহলে 1 মিনিটে হবে 5 মিনিটে 2বার হলে, মানে গোলাবর্ষণটা যদি দুবার করি, 5 মিনিটে 2বার করলে 1 মিনিটে কম হবে, তাই তো, কমবার। তাহলে এখানে কম বলতে 2/5 ঐকিক নিয়ম অনুসারে। তাহলে 1 মিনিটে 2/5 বার হবে, এই হচ্ছে প্রতি মিনিট। দেখো একই এককটা তৈরি করলাম, এখানেও প্রতি মিনিট আর এখানেও প্রতি মিনিট করে নিলাম। আচ্ছা, এখানে ত্রৈরাশিক পদ্ধতি অঙ্কগুলো আছে, ত্রৈরাশিক নিয়মে আমরা দেখাবো। তো এখানে লক্ষ্য করো যে আমাদের যেটা বের করতে বলেছে, যে এই যে দেখো আমাদের কি বের করতে হবে এবার, কতগুলি কামান আমাদের দরকার, কতগুলি কামান প্রয়োজন। তাহলে আমরা এখানে প্রথমে এই যে আমাদের গোলাবর্ষণ করছি, তাহলে গোলাবর্ষণ আমরা এখানে লিখব গোলাবর্ষণ প্রতি মিনিটে, তাই তো। তো এখানে ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি এটা প্রতি মিনিটে করছি। আচ্ছা, গোলাবর্ষণ। আর 60 ঘন্টায় 6টি কামান প্রয়োজন। কামান সংখ্যাটা আমরা ডান শেষের দিকে লিখব, যেহেতু কামান সংখ্যা আমাদের বের করতে হবে। আর 60 ঘন্টা, তো ঘন্টাটাকে এখানে আমি লিখে দিচ্ছি যে আমাদের ঘন্টা, তারপরে হচ্ছে কামান, এখানে আমি লিখে দেব কামান। প্রথমে দেখো প্রতি মিনিটে 3বার, এই যে প্রতি মিনিটে 3বার করছে, কত ঘন্টা লাগবে? 60 ঘন্টায় করবে, 60 ঘন্টায়। আর কামান প্রয়োজন পড়বে আমাদের 6টি। এভাবে দুর্গটাকে ভাঙতে পারবে, ঠিক আছে। প্রতি মিনিটে 3বার করে 60 ঘন্টায় 6টি কামানে সেই দুর্গটাকে ভেঙে ফেলবে। তারপরে দেখো এখানে প্রতি মিনিটে বলে দিয়েছি যে 1 মিনিটে এই যে 2/5 বার, তাহলে যে প্রতি মিনিটে 2/5 বার কত ঘন্টা নিবে? সময়টা 15 ঘন্টা সময় নেবে, 15 ঘন্টার সময় নেবে। তাহলে কতটি কামান নিয়ে আসতে হবে, যে কতটি কামান, জিজ্ঞাসা চিহ্ন দিলাম, ঠিক আছে। এখানে মানটা বের করতে হবে। চলো ত্রৈরাশিক নিয়মে আমরা বের করব। প্রথমে এই যে গোলাবর্ষণ আর কামান, দেখো এখানে 3বার করে যদি করে প্রতি মিনিটে, তাহলে কামান লাগবে 6টি। আর এখানে দেখো 3বারের চেয়ে এখানে দেখো এটা কম সংখ্যা আছে, এটা 2/5টা না, 3-এর চেয়ে কম, তাই তো। এটা প্রকৃত ভগ্নাংশ 1-এর চেয়ে ছোটো। তাহলে এই যে কম বারের জন্য বেশি কামান লাগবে না, তাই তো। কম বারের জন্য বেশি কামান লাগবে, গোলাবর্ষণটা কম বার করবে, তার কি কামান সংখ্যা বেশি চাই ত্রৈরাশিক নিয়ম অনুসারে। 3বারের জন্য যদি 6টি কামান লাগে, তাহলে এখানে হচ্ছে কম বার আছে, এর চেয়ে কম, তো কম বারের জন্য বেশি কামান প্রয়োজন পড়বে, তো এখানে আমাদের বেশি, এখানে আমি বেশি লিখে দিলাম, এই জিনিসটা কিন্তু আমাদের কাজে লাগবে। তাহলে এর সঙ্গে যে দেখো গোলাবর্ষণ আর কামানের মধ্যে একটা কি সম্পর্ক আছে, এখানে কমেছে, তাহলে এখানে দেখো বেড়েছে, বেড়েছে মানে একটা ব্যস্ত সম্পর্ক দাঁড়াচ্ছে। তাহলে তোমরা এখানে লিখতে পারো যে গোলাবর্ষণ আর কামান, আমি এখানে তোমাদের লিখে দেখাই যে গোলাবর্ষণ ও কামানের মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। আচ্ছা, এবার আমরা সময় আর কামানের মধ্যে সম্পর্কটা তৈরি করছি। দেখো এখানে 60 ঘন্টা ধরে গোলাবর্ষণ করবে, 60 ঘন্টা ধরে প্রয়োজন পড়বে 6টি কামান। এখন 15 ঘন্টা ধরে ভাঙার কাজটা চলবে, তাহলে 15 ঘন্টা সময়টা কমে গেল, তাহলে কম সময়ের জন্য বেশি কামান প্রয়োজন পড়বে এখানে। তো এখানে সময় কমলে কামান সংখ্যা কিন্তু বাড়বে, তাহলে এখানে বেশি, এই বেশিটা আবার এখানে লিখে দেব, এই বেশিটা কিন্তু আমাদের কাজে লাগবে, তাই তো। বেশি বা কম, বেশি হতে পারে কম হতে পারে, কিন্তু এখানে দেখো সময়টা কমলে কামান সংখ্যা বাড়বে, তো এখানেও কিন্তু আমাদের বেশি হবে। তাহলে এখানে কমলো, এখানে বাড়লো, তাহলে এই যে ঘন্টার মানে সময় এবং কামান সংখ্যার মধ্যেও কিন্তু ব্যস্ত সম্পর্ক দাঁড়াচ্ছে। তাহলে আমি এখানে ঘন্টায় লিখে দিচ্ছি, ঠিক আছে। এটা তো আমাদের একটা সময়, ঘন্টা ও কামানের মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে, একদম ডট দিয়ে দিলাম, ওকে।
তাহলে দেখো আমাদের যে কামান যে লাগবে কতগুলি, আমরা লিখব অতএব কামান লাগবে, যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয় না কামান, সেই কামান লাগবে সমান সমান, দেখো কী করে আমরা একবারে বের করবো অ্যান্সারটা। এই যে আমাদের দেখো এখানে 6 আছে না, 6টি কামান, এখানে 6টা দিয়ে দিলাম, গুণ চিহ্ন দিলাম। এবার দেখো আমি সম্পর্কগুলো তৈরি করে রেখেছি। এই যে বেশি আছে, তাহলে এই যে দেখো বেশি বলতে এদের মধ্যে যে আমরা ব্যস্ত সম্পর্ক পেয়েছিলাম, তাহলে বেশির জন্য দেখো এই যে আমাদের ভগ্নাংশটা যে এদের মধ্যে তৈরি হবে, তাহলে আমাদের ভগ্নাংশটা তৈরি হবে এই যে দেখো, মানে বেশি বলতে ভগ্নাংশটা একের চেয়ে বড় হবে, মানে 3 বাই, বড়টা উপরে ছোটোটা নিচে, মানে এখানে দেখো 3 বাই, এই যে 3 বাই 2/5, বড়টা উপরে থাকবে ছোটোটা নিচে, এই যে বেশি হওয়ার জন্য ভগ্নাংশটা একের চেয়ে বড় হবে। ওকে, এটা মনে রাখবো, গুণ চিহ্ন। এবার এই ক্ষেত্রে এদের মধ্যে সম্পর্কটা ব্যস্ত পেয়েছি, এখানেও বেশি আছে, এই যে বেশির জন্য এই যে এই দুটোর মধ্যে যে ভগ্নাংশ তৈরি হবে 60 আর 15 আছে না, তো এখানেও ভগ্নাংশটা একের চেয়ে বড়, এই যে বেশি আছে বলে বেশির জন্য একের চেয়ে বড়, আর যদি কম হতো তাহলে একের চেয়ে ছোটো ভগ্নাংশ তৈরি হতো, তাহলে বেশি একের চেয়ে বড় ভগ্নাংশ 60/15, তাই এখানে 60/15। তাই ত্রৈরাশিকের জন্য এই নিয়মটা কিন্তু মনে রাখবা, ঠিক আছে। বেশির জন্য বড় ভগ্নাংশ, উপরে বড় হবে নিচে ছোট, আর এখানে যে কম হতো, ঠিক আছে, কম হওয়ার জন্য উপরে ছোট নিচে বড়, মানে একের চেয়ে ছোটো ভগ্নাংশ, ঠিক আছে। এটা যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু ত্রৈরাশিক একদম ভুল হবে না, ঠিক হয়ে যাবে অঙ্ক। এত টি সংখ্যা হবে, এত টি। আচ্ছা, আমরা এখন এখানে সরলটা একটু করার চেষ্টা করবো। এই 6 গুণিত, দেখো এটা এই যে একটা উপরে 3 আছে, তার নিচে ভগ্নাংশ, তাকে যদি সরল করো না, তো উপরে 3টা রেখে দিয়ে যে নিচের ভগ্নাংশটা উল্টে যায়, মানে 2/5টা হয়ে যাবে 5/2, আর এখানে 60/15, এখানে আমি বসিয়ে দিলাম এত টি। চলো এখানে সরল করে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, এখানে 15 4 60, আর 2 2 4, তাহলে এখানে এদের গুণ করে নাও, 6 3 18, আর 5 2 10, এত টি, আর 18 আর 10 গুণ করে নেব, 18 10 গুণ করে 180টি, 180টি। দেখো এতটি কিন্তু আমাদের কামান লাগবে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। কামান সংখ্যা যে বের করতে বলেছিল প্রশ্নে, তাই তো। এই যে লক্ষ্য করে এখানে যে কতগুলি কামান ওই দুর্গকে 15 ঘন্টায় ভাঙতে পারবে, তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি, 180টি কামান 15 ঘন্টায় সেই দুর্গটাকে ভেঙে ফেলবে। ওকে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্নতে আমরা চলে আসবো, চলো 2-এর 2 নম্বর প্রশ্ন, 2-এর 2 নম্বর। চলো প্রশ্নটা পড়া যাক, কী বলছে। দেখো, চিনির দাম 10% কমে যাওয়ায় এক ব্যক্তি 90 টাকায় পূর্বাপেক্ষা 1 কিগ্রা চিনি বেশি কিনতে পারেন, তাহলে প্রতি কিগ্রা চিনির বর্তমান ও পূর্ব মূল্য নির্ণয় করো। বর্তমান মূল্য এবং আগের যে মূল্য ছিল সেটা বের করতে বলেছি। ভালো প্রশ্ন। চলো আমরা এখন কি করব, প্রথমে আমি ধরে নিচ্ছি যে পূর্বে চিনির দাম ছিল 100 টাকা, ঠিক আছে। আমরা এই যে শতকরা আছে না, 10% কমে গেছে, তাহলে শতকরা থেকে আমরা ধরে নিতে পারবো এটা। তো আমি লিখব যে ধরি পূর্বে, দেখো পূর্বে চিনির দাম ছিল, চিনির দাম ছিল, দামটা আমি 100 টাকা ধরে নিলাম। ওকে, এবার চিনির দাম কিন্তু 10% কমেছে। দেখো এখানে আমি লিখছি যে চিনির দাম 10% কমায় এখন 90 টাকায় যেহেতু চিনি কিনলে, ঠিক আছে, এখন যদি 90 টাকায়, এই যে 90 টাকায় চিনি কিনছে না, 90 টাকায় চিনি কিনলে তাহলে কী হবে, 10% যখন চিনির দাম কমে গেছে, তাহলে নিশ্চয়ই তার কী হবে, সাশ্রয় হবে। 90 টাকা চিনি কিনলে সাশ্রয় হয়, এখানে লিখব, ঠিক আছে, মানে টাকা যে বাঁচবে, সাশ্রয় হয়, সাশ্রয় হবে। দেখো 90 টাকার 10%, যেহেতু 10% চিনির দাম কমানো হয়েছিল, সাশ্রয় হবে এখানে এই যে 90
টাকার 10%, 10% বলতে 10/100, এত টাকা সাশ্রয় হবে। তাহলে এখানে 0 0 কেটে দিলাম, এই 0 কেটে দিলাম, 1 1 কেটে গেল, তাহলে আমাদের এখানে হয়ে গেল 9 টাকা। দেখো 9 টাকা সাশ্রয় হয়। আচ্ছা, তাহলে এখানে দেখো যেটা আমরা বলবো যে এই যে 9 টাকা সাশ্রয় হওয়ার জন্য মানে চিনির দাম দেখো যেখানে যে বলেছে প্রশ্নে যে 10% দেখো কমায়, চিনির দাম 10% কমায়, যে 90 টাকায় পূর্বাপেক্ষা আগের চেয়ে 1 কিগ্রা চিনি বেশি পেত, মানে সাশ্রয় হওয়ায় দেখো 9 টাকা যদি সাশ্রয় হয় তাহলে 1 কিগ্রা চিনি বেশি পায়, ঠিক আছে, 1 কিগ্রা চিনি বেশি পায়। তাহলে এখন আমরা বলতে পারবো যে 1 কিগ্রা চিনির দাম কিন্তু 9 টাকা। তাহলে প্রতি কিগ্রা চিনির দাম যে বর্তমান মূল্য আমরা কিন্তু 9 টাকা পেয়ে গেলাম, একটা অ্যান্সার হয়ে গেছি। এখানে কারণটা একটু বলে দিই আমি, তোমাদের বলবো যে যেহেতু যে 9 টাকা সাশ্রয় হওয়ার জন্যই 9 টাকা সাশ্রয় হওয়ার জন্যই 1 কিগ্রা চিনি বেশি পাচ্ছেন, তাই তো? ওখানে প্রশ্নে বলে দিয়েছে 1 কিগ্রা চিনি বেশি পাওয়া যেত। তাহলে 1 কিগ্রা আমাদের 1 আছে, 1 কিগ্রা চিনি বেশি, 1 কিগ্রা চিনি বেশি পেতেন। তাহলে এখানে আমরা পেয়ে যাব অতএব যে প্রতি কিগ্রা, ঠিক আছে, প্রতি কিগ্রা চিনির বর্তমান মূল্য কিন্তু আমাদের 9 টাকা। অতএব প্রতি কিগ্রা 1 কিগ্রা চিনির দাম 9 টাকা বলতে প্রতি কিগ্রা চিনির বর্তমান মূল্য 9 টাকা। প্রতি কিগ্রা চিনির বর্তমান মূল্য আমরা পেয়ে গেলাম কিন্তু 9 টাকা। আমাদের এটাই বলেছিল, দেখো লক্ষ্য করো যে প্রতি কিগ্রা চিনির বর্তমান মূল্য এবং পূর্ব মূল্য, তো বর্তমান মূল্য আমরা একটা অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম, প্রতি কিগ্রা চিনির বর্তমান মূল্য 9 টাকা, এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার। এবার পূর্ব মূল্য বের করব। দেখো পূর্ব মূল্যটা কী করে বের করব, দেখো 90 টাকা যেহেতু বর্তমান দাম হয়, তাই না, 90 টাকা, এই যে আমাদের বর্তমানে 90 টাকা যেটা কিনছিল, তাই তো? তাহলে এখানে আমি বলবো যে 90 টাকা বর্তমান দাম হলে পূর্ব মূল্য যেটা আমাদের, দেখো পূর্ব মূল্য কত হবে, যেটা পূর্ব মূল্য কিন্তু আমরা 100 টাকা ধরে নিয়েছিলাম, তাহলে পূর্ব মূল্য আমাদের কিন্তু 100 টাকা। তাহলে এখানে বলবো যে 1 টাকা বর্তমান দাম হলে পূর্ব মূল্য হবে ঐকিক নিয়ম অনুসারে কম হবে 100/90 টাকা। আর বর্তমান মূল্য যে 9 টাকা পেয়ে গেলাম না, তাহলে 9 টাকা বর্তমান দাম হলে পূর্ব মূল্য সমান 100/90 গুণিত 9 টাকা। তো এটাকে সরল করে আমরা কিন্তু পেয়ে যাব অ্যান্সার, ঠিক আছে, পূর্ব মূল্যটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে 0 0 কেটে দিলাম, 9 9 কেটে দিলাম, তাহলে এখানে হয়ে গেল আমাদের 10 টাকা। তাহলে দেখো আমাদের অ্যান্সার হয়ে গেছে প্রতি কিগ্রা চিনির যে পূর্ব মূল্য আমরা পেয়ে গেছি, তার অতএব লিখে দেব প্রতি কিগ্রা চিনির পূর্ব মূল্য আমরা পেয়ে গেলাম কত, 10 টাকা। এটা আমাদের একটা অ্যান্সার, যেটা আমাদের বের করতে বলেছিল। ওকে, চলো পরের প্রশ্নতে আমরা চলে আসবো, পরে 2 এর 3 এর প্রশ্নে আসবো। দেখো 2 এর 3 নম্বরটা কি বলছে প্রশ্নটা লক্ষ্য করো। একটি জলধারে 2টি জল প্রবেশের নল দ্বারা জলধারটি যথাক্রমে 12 মিনিটে ও 16 মিনিটে পূর্ণ করতে পারে। মানে 2টি নল আছে, যে প্রথম নলটি 12 মিনিটে পূর্ণ করছে জলধারটাকে, আর এখানে দ্বিতীয় যে নলটি আছে, দ্বিতীয় নলটি 16 মিনিটে কিন্তু পূর্ণ করতে পারে, মানে ভর্তি করতে পারে সেই জলধারটাকে। মানে জলধার বলতে একটা জলের ট্যাঙ্ক বলতে পারো, ঠিক আছে। এবার দেখো এর তলদেশে, সেই জলধারের তলদেশে আরেকটি নল আছে যা প্রতি মিনিটে 10 লিটার জল নির্গত করে, মানে জল বের করতে পারে।
মানে প্রতি মিনিটে 1 মিনিটে 10 লিটার জল বের করে দিচ্ছে। হ্যাঁ, তলদেশে যে নলটা আছে। এবার 3টে নল একসঙ্গে খোলা থাকলে জলাধারটি 8 মিনিটে পূর্ণ হয়ে যায়। একসঙ্গে 3টে নল খোলা থাকলে পরে দেখো 2টি নল দিয়ে জল ভরছে আর 1টি নল দিয়ে জল বের করছে। আর একসঙ্গে 3টে নল খোলা থাকলে সেই জলাধারটি 8 মিনিটে পূর্ণ করে। তাহলে জলাধার কত জল ধরে, জলাধারটিতে কত জল ধরবে সেটা কিন্তু বের করতে বলেছে আমাদের। আচ্ছা, এখানে কিন্তু এককটা লিটারে আছে। তাহলে আমরা ধরে নিব যে জলাধারের যে জল ধারণের যে ক্ষমতা সেটা হচ্ছে x লিটার। কতটা জল ধরতে পারে সেটা x লিটার আমি ধরে নিচ্ছি। তাহলে x এর মান পেয়ে গেলে অ্যান্সার হয়ে যাবে আমাদের। চলো আমরা এখানে লিখব, ধরি যে জলাধারটা আছে তার যে জল ধারণ ক্ষমতা x লিটার আমরা ধরে নেব। তো জলাধারের ধারণ ক্ষমতা, এটা লিখছি, জলাধারের, এটা হচ্ছে জলের ট্যাঙ্কি, এটা তোমরা বলতে পারো। জলাধারের ধারণ ক্ষমতা মানে জল ধরতে পারে, ধারণ ক্ষমতা আমরা এখানে x লিটার নিয়ে নিলাম। ওকে। আচ্ছা, তাহলে দেখো এই যে প্রথম নল দিয়ে যে 12 মিনিটে যে ভর্তি করতে পারি, তাহলে এখানে আমরা বলতে পারবো যে প্রথম নলের কাজের হার, যদি বলি কাজের হারটা যদি বের করতে চাই, তাই তো, তাহলে দেখো কী করে পাবো যে প্রথম নলটি 12 মিনিটে জলধারটা পূর্ণ করতে পারে না, আর টোটাল হচ্ছে জল যে পূর্ণ করবে x লিটার। তাহলে এখানে এই যে x লিটার এই যে 12 মিনিটে পূর্ণ করবে, তাহলে x/12 লিটার পার মিনিট। এখানে আমরা লিখব লিটার পার মিনিট। এই দেখো প্রথম নলের কাজের যে হারটা আমরা হবে, সেই প্রথম নলের কাজের হার আমরা এইভাবে বের করে নিতে পারবো। টোটাল যে জলধারটা আছে যতটা জল ধরে, আর 12 মিনিটে যেহেতু পূর্ণ করবে, তাহলে এই যে টোটাল জলধারে মানে যতটা জল আছে সেই জলের পরিমাণটাকে 12 মিনিট দিয়ে যদি ভাগ করে দাও, তার আমরা পেয়ে যাবো প্রথম নলের কাজের হার x/12 লিটার পার মিনিট। ওকে। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা একইভাবে দ্বিতীয় নলটি বের করে নেব কাজের হারটা। দ্বিতীয় নলের কাজের হারটা তাহলে কত হয়ে যাবে, দেখো দ্বিতীয় নলটি কিন্তু 16 মিনিটে পূর্ণ করতে পারে জলধারটাকে, তাহলে x/16 লিটার পার মিনিট হবে। ঠিক আছে, লিটার পার মিনিট। এবার আমরা এখানে করব যে এই যে নির্গমন নলটি ছিল না, যে নলটি দিয়ে জল বের করে দিত, দেখো এই যে আমাদের 10 লিটার, তাহলে আমরা এখানে লিখব নির্গমন নলের হারটা বের করে নেব। নির্গমন মানে জল বের করা যে নলটি আছে, নির্গমন নলের হার। ঠিক আছে, মানে তৃতীয় নলটি যেটা ছিল এরও হারটা যদি আমরা বের করি, এটা কিন্তু বলেই দিয়েছে প্রতি মিনিটে 10 লিটার বের করে। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে 10 লিটার পার মিনিট, তো উল্লেখ করে দিয়েছে এটা। আচ্ছা, এখন দেখো আমরা এখানে লিখব যে 3টি নল একসঙ্গে খোলা থাকলে 8 মিনিটে কিন্তু পূর্ণ করতে পারে, তাই তো। তাহলে আমি এখানে লিখব যে যেহেতু 3টি নল একসঙ্গে খোলা থাকলে কত 8 মিনিটে পূর্ণ হয়, 8 মিনিটে পূর্ণ হয়। এটা কিন্তু আমাদের প্রশ্নে বলেছে, তাই তো। এই যে দেখো 8 মিনিটে পূর্ণ হয় একসঙ্গে 3টে নল খোলা থাকলে। তাহলে আমরা এখানে বলতে পারবো যে নিট কাজের হার, মোট যেটা, তাই তো, আমি নিট বললাম, নিট কাজের হারটা কত হবে, নিট কাজের হারটা হয়ে যাবে সমান দেখো মানে টোটাল যে জল ধারণ ক্ষমতা হচ্ছে x লিটার, xকে আমাদের এই যে 8 দিয়ে ভাগ করতে হবে, x/8 লিটার পার মিনিট। এটা হলো নিট কাজের হার, মানে মোট কাজের হার যেটা। আচ্ছা, এবার দেখো এখানে আমরা যে সমীকরণটা গঠন হবে লক্ষ্য করো। এই যে দেখো প্রথম নলটা যে ভর্তি করতো, এই যে x/12 কাজের হারটা নিলাম, প্রথম নলের কাজের হার
প্লাস আর দ্বিতীয় নলের কাজের হার x/16 x/16 আর তৃতীয় নল যেটা নির্গমন নলটা এই যে কাজের নলের হারটা যে কাজের হার 10 লিটার পার মিনিট, এটা তো জল বের করছিল, তা জল বের করছে বলে বিয়োগ দিবা। যারা জল ভর্তি করবে তারা যোগের আকারে থাকবে, আর যে জলটা বের করবে যে নলটি সেটা কিন্তু বিয়োগের আকারে থাকবে। এই যে বিয়োগ দিয়ে দিলাম এটা 10। তাহলে এই যে আমাদের এই যে কাজের হারটা টোটাল যে নিট কাজের হার যেটা এর সঙ্গে সমান হয়ে যাবে x/8। এই যে x/8 যেহেতু আমাদের জল ভর্তি করতো, তাই তো? তাহলে এই যে আমাদের লক্ষ্য করে এটা আমরা সমান সমান করতে পারবো। তাহলে এইভাবে কিন্তু সমীকরণটা গঠন করে নিতে হবে এই অনুসারে, যেভাবে আমাদের প্রশ্নে বলা আছে, তাই তো? এই যে 8 মিনিটে পূর্ণ করতো, তাহলে এর সঙ্গে কিন্তু সমান হবে। তাহলে এখান থেকে আমরা সরল করে এক্সের মানটা পেয়ে গেলে আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে। চলো আমরা এখানে একটু ভগ্নাংশের যোগ বিয়োগটা করি। আচ্ছা, আমি এদের যদি করি 10টাকে রেখে দিচ্ছি। এই যে 12 আর 16 লসাগু, 12 16 লসাগু তোমরা 48 পেয়ে যাবা। এটা হবে আমাদের 48, কারণ একমাত্র 48 সংখ্যা আছে যে 12তে ভাগ যাবে, মানে সবচেয়ে ছোটো সংখ্যা 48 যে 12তে ভাগ যাবে আর 16তে ভাগ যাবে। 48-এর চেয়ে কোনো ছোটো সংখ্যা নাই যে 12তে ভাগ যাবে আর 16তে ভাগ যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 48, তাহলে এখানে 12 4 48, এটা 4x হয়ে যাবে, এটা 16 3 48, এটা 3x হয়ে যাবে, এটা -10, এগুলোকে রেখে দিলাম, এখন কোনো কাজ করছি না। এটা 7x/48। আচ্ছা, এই যে -x/8টা আমি এদিকে নিয়ে আসলাম, আর মাইনাস এদিকে 10টাকে দিয়ে +10 করে দিলাম। এবার এদের ভগ্নাংশ যোগ বিয়োগ করতে পারো, যে 48 এখানেও আমরা লসাগু করতে পারবো। দেখো আর দিয়ে 48কে ভাগ যাবে, তাহলে বড়টাই লসাগু, এটা বসিয়ে দিবা, এটা মিলে গেলে এটা আমাদের 7x, এটা 8 6 48, এটা যাবে 6x, এদিকে হয়ে গেলে আমাদের 10। তাহলে এটা আমাদের দেখো এটা বিয়োগ করে এটা x হয়ে যাবে, এটা আমাদের 48, এদিকে আমাদের 10, এখান থেকে বর্গগুণ করে নেওয়া যায়। তাহলে আমরা x সমান পেয়ে যাবো, এটা x আছে, x সমান 480 হয়ে যাবে। 10 দিয়ে গুণ করে একটা 0 শুধু বেরিয়ে যাবে, তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেছি। তাহলে এই যে আমার দেখো জলাধারের যে ধারণ ক্ষমতা, কতটা জল ধরবে, এই যে এখানে বলে দিয়েছিল যে জলধারে কত জল ধরবে, আমরা লিখব জলধারে 480 লিটার জল ধরবে, আমাদের অ্যান্সার হয়ে গেছে 480 লিটার। এভাবে কিন্তু অ্যান্সারটা আমাদের বের করে নিতে হবে। পরে চলো আমরা পরের পেজে যদি চলো আসি, 148 পেজে চলে এসো। এবার আমরা 2-এর, এটা হচ্ছে 2-এর প্রশ্নগুলো, 2-এর 4 নম্বর প্রশ্ন দেখে নেব। 2-এর 4-এর প্রশ্নটা কি বলছে এখানে, তবে একটি বিকারে 18 ঘনসেমি অ্যাসিড আছে, ওই বিকার থেকে 3 ঘনসেমি অ্যাসিড নেওয়া হলো এবং মিশ্রণটিতে 3 ঘনসেমি জল ঢালা হলো। তাহলে এমন মিশ্রণটিতে অ্যাসিড ও জলের অনুপাত। আচ্ছা, তা দেখো 18 ঘনসেমি অ্যাসিড ছিল না, সেখান থেকে যদি 3 ঘনসেমি অ্যাসিড তুলে নেওয়া হয় তাহলে অ্যাসিডের পরিমাণটা কমে যাবে, তাই তো? তাহলে অ্যাসিডের পরিমাণটা কত হবে? তাহলে এখানে দেখো আমি এখানে লিখছি যে 3 ঘনসেমি অ্যাসিড বের করে নেওয়া হলে এখন অ্যাসিডের পরিমাণটা কত হবে? তাহলে এখন অ্যাসিডের পরিমাণটা কমে যাবে। 18 থেকে 3 বিয়োগ করে দাও, তাহলে আমাদের এটা বিয়োগ করে এটা 15 ঘনসেমি হয়ে যাবে। এবার 3 ঘনসেমি জল ঢালা হয়েছিল, তাহলে দেখো 3 ঘনসেমি জল যদি ঢালা হয়, 3 ঘনসেমি জল ঢালা হলে যে অ্যাসিড ও জলের যে অনুপাতটা দাঁড়াবে, তাহলে আমরা লিখব অতএব অ্যাসিড ও জলের যে অনুপাত,
অনুপাতটা হয়ে যাবে দেখো আমাদের অ্যাসিড ছিল বিকারের মধ্যে দেখো 15 ঘনসেমি, তাহলে 15:, আর জল 3 ঘনসেমি ঢালা হয়েছিল বিকারে, তাহলে জল হচ্ছে আমাদের 3, তাহলে 15:3 এই যে অ্যাসিড ও জলের অনুপাতটা দাঁড়াবে বিকারে। তাহলে এখানে যদি লঘিষ্ঠ করো তাহলে এখানে 3 দিয়ে ভাগ করো, 3 5 15 আর 3 1 3। তাহলে এই যে আমাদের দেখো বিকারের মধ্যে যা আমাদের বলেছিল যে মিশ্রণটিতে অ্যাসিড ও জলের অনুপাত কত, তাহলে সেই মিশ্রণটিতে অ্যাসিড ও জলের অনুপাতটা দাঁড়াবে 5:1, এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলো পরের প্রশ্নতে আমরা চলে আসবো। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা 2-এর 4 নম্বর প্রশ্নটা করালাম। এর পরের প্রশ্ন যেহেতু আমরা দেখি যে বইয়ের বাইরের প্রশ্ন, দেখো বইয়ের বাইরের প্রশ্ন বলতে এখানে লক্ষ্য করো আমাদের যে 5-এর 6-এর এগুলো কিন্তু বই থেকে পেয়ে যাবা। আমি বইয়ের বাইরের প্রশ্ন দেখতে পাচ্ছি যে এই যে 2-এর 7 নম্বরটা, ঠিক আছে, আমরা বইয়ের বাইরের প্রশ্নগুলো করাচ্ছি। এই যে তোমাদের 2-এর 1 2 3 4 করালাম, এগুলো সব বইয়ের বাইরের প্রশ্ন। আর বইয়ের বাইরের প্রশ্ন এই যে 2-এর 7 নম্বরটা। ওকে, চলো আমরা বইয়ের বাইরের প্রশ্ন 7-এর অঙ্কটা আমরা করাই। চলো এখানে কী বলছে প্রশ্নটা লক্ষ্য করো। দেখো 5টি ভেড়ার মূল্য 4টি ছাগলের মূল্যের সঙ্গে সমান বলেছে এবং 30টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সঙ্গে সমান, তাহলে 50টি ভেড়ার বিনিময়ে কতগুলি গরু পাওয়া যাবে। দেখো কত সুন্দর প্রশ্ন বলেছে, একদম বইয়ের বাইরের প্রশ্ন। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা করব লক্ষ্য করো, 5টি ভেড়ার মূল্য মানে 8টি ছাগলের মূল্য, মানে 8টি ছাগলের মূল্য হচ্ছে 5টি ভেড়ার মূল্য। তাহলে এখানে 2-এর যে 7 নম্বর প্রশ্নটা আছে, তাহলে এখানে আমি কথাটা যে ঘুরিয়ে বলি যে 8টি ছাগল, এই যে আমাদের 8টি ছাগল আছে না, তা 8টি ছাগলের মূল্য, 8টি ছাগলের মূল্য সমান সমান 5টি ভেড়ার মূল্য, এটা বলেছে তো। তাহলে 8টি ছাগলের মূল্য যদি 5টি ভেড়ার মূল্যের সঙ্গে সমান হয়, তাহলে একটি ছাগলের যদি বের করতে চাই আমি, একটি ছাগলের মূল্য কত হবে, একটিতে কম আসবে, তাহলে 5/8টি ভেড়ার মূল্যের সঙ্গে সমান হবে। এবার 30টি যে ছাগল বলেছে না, আমি 30টি ছাগলের মূল্য বের করতে চাইছি কতগুলি ভেড়ার সঙ্গে সমান হবে। তাহলে 30টি ছাগলের মূল্য দাঁড়াবে দেখো, তাহলে একে কম হলে 30-এ বেশি হবে, ঐকিক নিয়ম 5/8 গুণিত 30টি ভেড়ার মূল্যের সঙ্গে সমান হবে। তাহলে এটাকে যদি আমি সরল করি, এটা গুণ করো, আমি কাটাকাটি করছি না, গুণ করে দিচ্ছি, 5 3 15, 150/8 এতটি ভেড়ার মূল্যের সঙ্গে সমান, তাই তো। তাহলে দেখো এই যে আমাদের এখানে আবার বলেছে যে 30টি ছাগলের মূল্য হচ্ছে 3টি গরুর মূল্যের সঙ্গে সমান, আর 30টি ছাগলের মূল্য আমরা এতটি ভেড়ার মূল্য পেয়ে গেছি। তার আমরা বলতে পারবো যে এতটি ভেড়ার মূল্য সমান সমান 3টি গরুর মূল্যের সঙ্গে সমান। তাহলে এখন কথাটা বলতে পারবো যে অতএব যে 150/8 এতটি ভেড়া, এটা কিন্তু ভেড়া ছিল, এতটি ভেড়ার মূল্য সমান সমান 3টি গরুর মূল্য, এটা কিন্তু বলেছে, মানে 30টি গরুর মূল্যের সঙ্গে 30টি ছাগলের মূল্যের সঙ্গে 3টি গরুর মূল্য বলেছিল প্রশ্নে, আর 30টি ছাগল মানে এতটি ভেড়ার মূল্য, তাহলে এতটি ভেড়ার মূল্য সমান সমান 3টি গরুর মূল্য। এবার দেখো তাহলে এখানে আমরা এবার বের করব, দেখো যে এই যে আমাদের বলেছে যে 50টি ভেড়ার বিনিময়ে কতগুলি গরু পাওয়া যাবে, তা 50টি ভেড়ার মূল্য সমান সমান কতটি গরু, তখন আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে একটি আগে বের করে নিই, একটি ভেড়ার মূল্য সমান সমান কত হবে। দেখো এখানে এখানে কিন্তু আমাদের কম আছে, এটা কিন্তু বড় 1-এর চেয়ে, তাই তো। তাহলে কম মানে দেখো এখানে কম দরকার, তাহলে 3 গুণিত কম পাওয়ার জন্য না এটাকে আমাদের 8/150 করতে হবে, ঠিক আছে। তুমি যদি 150/8 দিয়ে গুণ করো তাহলে এটা কিন্তু বড় মান চলে আসবে। এখানে আমাদের এর চেয়ে 3টির চেয়ে কম চাই, তাই তো। কম পাওয়ার জন্য এই ভগ্নাংশটাকে উল্টে দিবা, মানে এই যে বড় ভগ্নাংশটা 1-এর চেয়ে বড় আছে না, একে 1-এর চেয়ে ছোটো ভগ্নাংশ করবো, তারপর তো এর চেয়ে কম পাওয়া যাবে। তা দেখো এভাবে কিন্তু করে নিতে হবে ঐকিক নিয়ম অনুসারে। আর আমাদের যেখানে বলেছে 50টি ভেড়ার বিনিময়ে, তাহলে আমরা এখানে করব 50টি ভেড়ার মূল্য সমান সমান 3 গুণিত 8/150 গুণিত 50, এটা 50 দিয়ে গুণ করে দেবো, এতটি গরুর মূল্য হয়ে যাবে।
এটা সরল করে আমাদের অ্যান্সার দাঁড়াবে। দেখো আমি এটা 3 দিয়ে কাটাকাটি করি, 3 5 15 0 50 50 কেটে গেল, শুধু রয়ে গেল আমাদের 8টি গরুর মূল্য। তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছি যে 50টি ভেড়ার বিনিময়ে কতগুলি গরু পাওয়া যাবে। তাহলে চলো আমি অতএব লিখে দিই তোমাদের যে 50টি ভেড়ার বিনিময়ে 8টি গরু পাওয়া যাবে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, 8টি গরু পাওয়া যাবে। খুব ভালো একটা প্রশ্ন ছিল। দেখো চলো পরের দেখো, এরপরের প্রশ্ন যে আছে 2-এর 8 নম্বর প্রশ্নটা, এটা বই থেকে পেয়ে যাবা। আমরা শুধু বইয়ের বাইরের প্রশ্নই করাবো। ঠিক আছে, বড় প্রশ্নগুলো বইয়ের বাইরের প্রশ্ন। শুধুমাত্র তোমাদের যে জ্যামিতিক প্রয়োগগুলো আছে 8-এর দাগের, এই অঙ্কগুলো আমরা প্রত্যেকটা স্কুল থেকে করিয়ে দিই। বই থেকে থাকলেও করাই, বইয়ের বাইরে থাকলে তো অবশ্যই করাবো। আচ্ছা, এরপরে বইয়ের বাইরের প্রশ্ন দেখবো যে 3-এর 1 নম্বর প্রশ্নটা, এটা কিন্তু বইয়ের বাইরের প্রশ্ন আছে। চলো 3-এর 1-এর প্রশ্নটা তোমাদের করে দেখাচ্ছি। গসাগু বের করতে বলেছে, 3টি রাশি দেওয়া আছে, 3-এর 1 নম্বর। আচ্ছা এখানে দেখো, আমরা যদি প্রথম রাশিটা আমরা টুকি, প্রত্যেকটা রাশির উৎপাদকে বিশ্লেষণ করে আমরা গসাগু নির্ণয় করব। প্রথম রাশিটা আছে 2 × x⁴ - 1 আছে। চলো উৎপাদকে বিশ্লেষণ করি। আচ্ছা এখানে 2, আচ্ছা এই যে x⁴ আছে না, আমরা এটাকে a² - b² তৈরি করব। তোমাদের এখানে যে সূত্রটা জানতে হবে, a² - b², এই সূত্রটা এখানে তোমাদের জানতে হবে। সূত্রটা মনে রাখবা, a + b × a - b। তো এখানে আমরা তৈরি করব, দেখো a² - b² তৈরি করব। x⁴টাকে তোমরা এভাবে লেখো, x² এর স্কোয়ার লেখো, কারণ পাওয়ারে গুণ হয়ে যায়, 2 দিয়ে 4 চলে আসবে, তো এটাকে এটা লিখতে পারবা। আর 1কে তো 1-এর স্কোয়ার করে নাও। দেখো আমরা a বলতে s² a² - b², b বলতে এখানে 1। ওকে, এভাবে তৈরি করে নিয়েছি। তো এভাবে তৈরি করলে আমরা এই যে সূত্রটা দেখতে পাচ্ছ, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দেবো। তাহলে 2 দেখো a + b, তাহলে a বলতে s² প্লাস b হচ্ছে এখানে 1, a + b × a - b। তাই তো, দেখো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। আবার তোমরা যদি লক্ষ্য করো, এখানে কিন্তু সূত্র পড়বে, এই যে s² - 1কে তোমরা 1-এর স্কোয়ার করতে পারবা। তাহলে আমি এখানে 2 × s² + 1, এর সূত্র হবে না, প্লাস থাকলে এখানে উৎপাদকের সূত্র আমরা তৈরি করতে পারবো না, তো আমাদের এখানে হবে উৎপাদকের সূত্র। এটা s², এখানে 1কে আমি 1-এর স্কোয়ার, আবার এভাবে তৈরি করলাম, এটা বসে যাবে s² + 1, এটা বসিয়ে দিলাম। আর এখানে আবার এই দেখো, এটা a, এটা b ধরে a + b × a - b, a + b × a - b। দেখো প্রথম রাশিকে উৎপাদকের বিশ্লেষণ এভাবে করে নিতে হবে। এবার আমরা চলে আসবো এই যে দ্বিতীয় রাশিটা আছে, এখানে নিয়ে নিব দ্বিতীয় রাশি। তো দ্বিতীয় রাশিটা লক্ষ্য করে কত আছে, যে 4 × x³ - s², তাহলে টুকছি 4 × x³ - s², তারপরে আছে -x + 1 -x + 1, এভাবে আমাদের রাশিটা আছে। তাহলে এখানেও দেখো, একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে প্রথমে। তো উৎপাদকে বিশ্লেষণটা তোমাদের আমি যে দেখাবো নিয়মটা, দেখো এখানে যে করবো আমরা উৎপাদকের বিশ্লেষণটা, খুব ভালো করে বুঝো, এখানে বোঝার ব্যাপার আছে। দেখো আমি একটু সাজিয়ে লিখি, x³ - x লিখলাম, এখানে -s² করলাম, +1 করলাম, যেভাবে একটু সাজিয়ে লিখলাম, 4টা বাইরে থাক। আচ্ছা এই দুটো থেকে আমি এখানে x কমন নিয়ে নিচ্ছি, তাহলে x কমন নিলে পরে আমাদের হয়ে যাবে s² - 1, আর এখান থেকে এই দুটো থেকে কোনো কিছু কমন যাচ্ছে না, তো আমি -1 কমন নিলাম, তাহলে এটি বসে যাবে s², এটা মাইনাস প্লাস এখানে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস প্লাসে মাইনাস, আর 1টা বসে গেল, 4 বাইরে থাক। আচ্ছা এখন যদি লক্ষ্য করো, দেখো এই যে এখানে এই যে দুটো পদ আমাদের আছে না, তাহলে এখান থেকে কিন্তু দেখো এই যে s² - 1 আর s² - 1 কমন যাচ্ছে, তাহলে আমরা s² - 1 এই দুটো পদ থেকে কমন নিয়ে নিলাম। তো আমাদের এখানে পরে রয়ে যাবে এটা x, আর এখানে কিন্তু -1,
তাই তো। তাহলে এইভাবে এই দুটো কমন নিয়ে এক্স মাইনাস ওয়ান রয়ে গেল আমাদের। আচ্ছা, এখন যদি দেখো এই যে দেখো এই যে এক্স স্কোয়ার মানে এটা আমাদের এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারবা। স্কোয়ার এককে আমি একের স্কোয়ার করে দিলাম, আর এটা তো আমাদের এক্স মাইনাস ওয়ান আছে। তাহলে আমাদের যে উপরে প্রথম রাশি যে সূত্রটা ভাঙালাম এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এই সূত্রটাই ব্যবহার করবো এই জায়গায়। আচ্ছা, 4টাকে আমি 2 গুণিত 2 করে দিলাম, আর এটা আমরা লিখতে পারবো এ প্লাস বি আর এ মাইনাস বি। আবার এতে এক্স মাইনাস ওয়ান আছে, তা আমি আবার এক্স মাইনাস ওয়ানটা বসিয়ে দিলাম। দেখো উৎপাদকের বিশ্লেষণ করে নিয়েছি দ্বিতীয় রাশিটা, ঠিক আছে। ভালো করে একদম বুঝে দেখো দ্বিতীয় রাশিটা ভেঙে নিতে হবে। এরপরে যে আমাদের তৃতীয় রাশিটা আছে যে 6 ইন্টু, চলো এই তৃতীয় রাশিটা আমরা টুকে নিচ্ছি। আমরা লিখব তৃতীয় রাশি, তৃতীয় রাশি। তৃতীয় রাশিটা আমরা যদি টুকি দেখো 6 ইন্টু আমাদের কত আছে, 6 ইন্টু আমাদের আছে, লক্ষ্য করো যে এস স্কোয়ার প্লাস 2x প্লাস 1। তাহলে আমরা এখানে লিখব এস স্কোয়ার প্লাস 2x প্লাস 1 আছে। ওকে, চলো দেখো আমরা এখানে কি করব, এটাকে পূর্ণ বর্গকারে প্রকাশে করে নিচ্ছি আমি, করা যাবে এটা 6 ইন্টু এটা এ স্কোয়ার প্লাস 2ab বলতে 1 হবে প্লাস বি স্কোয়ার 6। তাহলে এটা আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দাঁড়ালো এ প্লাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে। একদম এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এটা আমাদের স্কোয়ার আছে 2 আছে এখানে পাওয়ারটা, হ্যাঁ 2। আচ্ছা, এটা 6। আচ্ছা তারা 6কে আমি এক কাজ করি, এটাকে আমরা 3 গুণিত 2 করলাম, আর এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার না, এটাকে দুবার লিখে দেবা, এক্স প্লাস ওয়ান একবার আর এক্স প্লাস ওয়ান আর একবার, এভাবে ভেঙে নিতে পারবা। তাহলে আমরা দেখো 3টি রাশি ভেঙে নিয়েছি। এখন আমাদের এই 3টি রাশি থেকে আমাদের দেখো গসাগুটা যেটা করব, তো আমি লিখব অতএব গসাগু। গসাগু গসাগু দেখো 3টি রাশি থেকে যেগুলো মিলবে সেগুলো নিতে হবে। এখান থেকে দেখো বাইরেরগুলো দেখো 2 সংখ্যা আছে প্রথম রাশি থেকে, দ্বিতীয় রাশি থেকে আমরা 2 দেখতে পাচ্ছি, তৃতীয় রাশিতেও 2 আছে, তাহলে 2টা কিন্তু আমরা নিতে পারবো। তারপর এখানে আর বাইরের সংখ্যা নাই, আর সংখ্যা দেখে লাভ নাই। প্রথমে যখন সংখ্যা নাই বাইরে, আর সংখ্যা দেখবো না আমরা, যে 2কেও দেখবো না 3কেও দেখতে যাব না। তারপর দেখো এখানে এস স্কোয়ার প্লাস 1 যদি দেখো, তাহলে এটা কিন্তু দ্বিতীয় রাশিতে নাই এস স্কোয়ার প্লাস 1, তাহলে এটা বাদ চলে গেল। এক্স প্লাস 1 দেখো, এক্স প্লাস 1 প্রথমে আছে, দ্বিতীয় রাশিতেও আছে এক্স প্লাস 1, আর তৃতীয় রাশিতেও আছে এক্স প্লাস 1। দেখো 3 জায়গায় মিললো, এক্স প্লাস 1 3 জায়গায় মিললো, আমরা নিয়ে নিব এক্স প্লাস 1 নিয়ে নিলাম। তারপরে দেখো এক্স মাইনাস 1 দেখো, এবার এক্স মাইনাস 1 প্রথম রাশিতে আছে, এক্স মাইনাস 1 দ্বিতীয় রাশিতে আছে, আর তৃতীয় রাশিতে কিন্তু এক্স মাইনাস 1 নেই, তাহলে এক্স মাইনাস 1 নিতে পারবো না। 2 জায়গায় তো মিলছে কিন্তু 3 জায়গায় মিলছে না, ঠিক আছে। 3টি রাশি থেকে যেটা কমন থাকবে সেই জিনিসটাই নিতে পারবো, কিন্তু আর কিন্তু আমার নেওয়া যাচ্ছে না। আমাদের দেখো প্রথমে কিন্তু দাগ মারা কমপ্লিট, আর দেখতে আর দেখে কোনো লাভ নাই। প্রথমে যখন দেখে নিবা যে এখান থেকে দেখা কমপ্লিট হয়ে গেছি, তাহলে আর দেখতে হবে না, আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে গেছে। তো নির্ণয় গসাগু 2 ইন্টু এক্স প্লাস 1, এটা কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখে নেব বইয়ের বাইরের প্রশ্নগুলো, যেরকম 3-এর 2 নাম্বার, এগুলো সব বই থেকে আছে, 4-এর দাগেরগুলো সব বই থেকে পেয়ে যাবা, ঠিক আছে। বইয়ের প্রশ্নগুলো ছেড়ে দিচ্ছি, তা বলে যে বইয়ের প্রশ্নগুলো পাবা না এই না, যে বইয়ের প্রশ্নগুলো কিন্তু তোমাদের করিয়ে দিয়েছি। বইয়ের অঙ্কগুলো যদি তোমরা ক্লাস দেখতে চাও, তোমাদের আমার চ্যানেলে ভিজিট করতে হবে। আমার চ্যানেলে ভিজিট করে তোমরা চলে যাবা প্লে লিস্টে চলে যাবা। প্লে লিস্টে গিয়ে দেখবা যে ক্লাস 8 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা কিন্তু এই বইয়ের অঙ্কগুলো দেখতে পাবা। এই জন্য আমি বড় প্রশ্ন বইয়ের অঙ্কগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি, বইয়ের বাইরের প্রশ্নগুলো করাবো। যেরকম দেখো 5-এর দাগের যে 1 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এটা বইয়ের বাইরের প্রশ্ন আছে। 1 নম্বর 2 নম্বর এগুলো সব বইয়ের বাইরের প্রশ্ন। 6-এর 2 নম্বরটা বইয়ের বাইরের প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু করাবো আমরা সব, ঠিক আছে। চলো প্রথমে আমি 5-এর 1 নম্বরটা করাই। 5-এর 1-এর প্রশ্নটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যে রাশিটা, চলো আমরা টুকে নিচ্ছি। রাশিটা আছে 2a স্কোয়ার প্লাস 7ab প্লাস 6b স্কোয়ার প্লাস 3a প্লাস 5b প্লাস 1, এভাবে রাশিটা আছে। এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। চলো দেখো একদম বইয়ের বাইরের প্রশ্ন আছে, ভালো করে বুঝো। এখন আমরা দেখো লক্ষ্য করো
এই যে তিনটি পদকে দেখো এখান থেকে আমাদের এই তিনটি পদ নিয়ে আমরা উৎপাদকের বিশ্লেষণ করার চেষ্টা করব। এখানে এদেরকে রেখে দিচ্ছি এখন। এটা আমরা মিডল ফ্যাক্টর মিডল টার্ম আমাদের যাবে, লক্ষ্য করো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে এ বি, তাহলে মিডল ফ্যাক্টর যদি আমরা করি 2a স্কোয়ার ভাঙালাম প্লাস, এবার দেখো 6 দিয়ে 12, তাহলে আমাদের এই যে 7 ভাঙাতে হবে, তাহলে 4 3 12 আর 4 আর 3 7 আসবে, তাহলে আমরা 4 + 3 এটা করলাম, এ বি আছে এ বি বসালাম প্লাস 6b স্কোয়ার বসিয়ে দিলাম। দেখো এই তিনটি পদ নিয়ে আমরা যে ফ্যাক্টরটা করছি এদেরকে এখন রেখে দিচ্ছি আমি, থাক এদের কোনো কিছু করছি না, এই শেষে তিনটি পদকে আমি রেখে দিলাম। চলো এটাকে তোমরা ফ্যাক্টর জানো, মিডল ফ্যাক্টর, এটা গুণ করে নিতে হবে বন্ধনী তুলে দিয়ে, 4ab প্লাস এটা 3ab, এটা 6b স্কোয়ার, এটা বসিয়ে দাও যেভাবে আছে। এবার দুটো করে কমন নিবা, এখান থেকে দুটো কমন নিলে পরে তোমরা 2a কমন নাও, তাহলে এটা রয়ে যাবে a প্লাস, আর এখানে 2b থেকে যাবে, আর এই দুটো থেকে যদি কমন নাও এখান থেকে 3b কমন নিয়ে নাও, তাহলে এখানে a থেকে যাবে প্লাস 3 2 6 2, আর এখানে b থেকে যাবে। আর এদেরকে আমি বসিয়ে দেবো, এখনও কিছু করছি না, থাক। আচ্ছা এখন দেখো এটা মিলে গেছে না, তাহলে a প্লাস 2b, এটা আমাদের 2b কমন, পরে রয়ে গেল 2a প্লাস 3b, এবার পরে রয়ে গেল। আচ্ছা এখন এদেরকে একটু আমরা ভেঙে লিখছি, দেখো এদেরকে যদি আমরা ভাঙার চেষ্টা করি, লক্ষ্য করো তো, দেখো আমি একটা বন্ধনীর মধ্যে দেখাই, এই যে আমাদের 3a আছে না, এটাকে আমি 2a প্লাস e, যেহেতু এখানে আমি 2a দেখতে পাচ্ছি তার জন্য দেখো এটাকে 2a করলাম প্লাস এ, এভাবে ভাঙলাম। আর এই যে প্লাস 5b আছে না, দেখো 5bটাকে আমি ভাঙছি, যেহেতু আমাদের এখানে 3b আছে, ঠিক আছে, এটাকে আমি 3b প্লাস 2b, দেখো এটাকে আমি করছি 3b প্লাস 2b প্লাস 1টা আছে, 1টা একটু বসিয়ে দিলাম, 3এটাকে এভাবে ভাঙালাম, 5bটাকে এভাবে ভাঙলাম, ভাঙাতে পারবো, কোনো অসুবিধা নাই। a প্লাস 2b, আর এটা 2a প্লাস 3b উৎপাদক করেছি, এদেরকে বসালাম। আর এখানে আমি একটু কাজ করি, এখানে আমরা একটু সাজিয়ে লেখার চেষ্টা করি, দেখো এমনভাবে সাজাবো যেন আমাদের এদের সঙ্গে কোনো কিছু কমন যেন যায়। দেখো আমাদের এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে 2a প্লাস 3b আছে না, তাই যে 2a আর 3b যদি আমি এক জায়গায় করার চেষ্টা করি, এই যে 2a প্লাস 3b আমি এক জায়গায় করে দিলাম, ঠিক আছে। আর a প্লাস আমাদের কত আছে, a প্লাস 2b, এই যে আমাদের a প্লাস 2b, তাহলে ওখানে প্লাস এই যে a প্লাস 2b আমি এক জায়গায় করলাম, দেখো এদের মতন আমরা মিলালাম। আর এখানে প্লাস 1 আছে, প্লাস 1টা কিন্তু বসিয়ে দিলাম, এইভাবে কিন্তু আগে করে নেবা তোমরা। এখন দেখো কটা পদ আছে, একটা পদ, দুজনকে নিয়ে একটা পদ বলতে হবে যদি গুণের আকারে আছে, একটা পদ, দুটো পদ, তিনটে পদ, আর একটা পদ, 4টা পদ। এই 4টি পদ থেকে দেখো প্রথম এই যে দুটো পদ এখান থেকে আমি কমন নিচ্ছি, দেখো এটা মিলছে না, এই যে 2a প্লাস 3b, এখানেও আছে 2a প্লাস 3b, তা আমি কমন নিয়ে নেব 2a প্লাস 3b কমন নিয়ে নিলাম, ঠিক আছে, এই দুজন থেকে। তাহলে আমাদের পরে থাকবে এখানে a প্লাস 2b, a প্লাস 2b পরে থাকবে, আর এখানে এটাই পদ ছিল, এটাই নেওয়া হয়ে গেছে, তাহলে এখানে শুধু প্লাস 1 থাকবে এই ক্ষেত্রে। ওকে, এবার এখান থেকে দেখো, এখান থেকে এক কাজ করো, প্লাস 1 কমন নিয়ে নাও, এই দুটো থেকে কোনো কিছু যাচ্ছে না, যে প্লাস 1 কমন, তাহলে আমাদের রয়ে যাবে a প্লাস 2b, আর প্লাস 1 তো প্লাস 1 থেকে যাবে। দেখো এভাবে করে আকারটা তৈরি করলাম, এখান থেকে কমন নিলাম, এটা রয়ে গেল, এখান থেকে 1 কমন নিয়ে আমাদের এভাবে ফিগারটা দাঁড়ালো। তোমরা যদি লক্ষ্য করো না, তা দেখো এই জিনিসটা আবার মিলে গেছি, আবার আমরা কমন নিতে পারবো, আমরা এখানে রেখে দেব a প্লাস 2b প্লাস 1, এটা আমরা নিয়ে নিলাম এই দু জায়গা থেকে, তাহলে এখান থেকে এটা নিয়ে নিলাম, তাহলে পরে থাকলো এটা, পরে রয়ে গেল 2a প্লাস 3b, এটা পরে রয়ে গেল, আর এখান থেকে এটা নেওয়া হয়েছে, তা প্লাস 1 আছে, তাহলে আমাদের এই প্লাস 1, দেখো যে উৎপাদকটা হয়ে গেছে আমাদের, শুধু একটা বন্ধনী করে নাও, একটা বন্ধনী করে নিই যে a প্লাস 2b প্লাস 1, আর এখানে একটা বন্ধনী করে নিলে এটা 2a প্লাস 3b প্লাস 1,
দেখো আমরা একটা বন্ধনী করে নিয়েছি। এই যে রাশিটার যে উৎপাদকের বিশ্লেষণ দেখো আমরা কিন্তু একদম ভালো করে দেখিয়ে দিয়েছি, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। খুব ভালো অঙ্ক ছিল, একদম বুঝে করো, বুঝতে পারবে তোমরা। চলো এরপরে আমরা দেখো 5-এর 2 নম্বরটা বইয়ের বাইরের প্রশ্ন, এটা করাবো। এই যে আমাদের 5-এর 2-এর প্রশ্নটা, ওকে, একদম বইয়ের বাইরের প্রশ্ন আছে। চলো তোমাদের দেখাচ্ছি আমি। 5-এর 2 নাম্বার দেখো, রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। চলো টুকিনি রাশিটা আছে a-2 আর a-3 আছে মাইনাস দেখো 56/55 তার স্কোয়ার আছে, এভাবে আছে রাশিটা। উৎপাদকে বিশ্লেষণ করে দেখাতে হবে। চলো ভালো অঙ্ক আছে, চলো বুঝে দেখো কীভাবে করছি আমরা। আচ্ছা প্রথমটা a-2 আছে, চলো এটা বসিয়ে দিলাম। আর এখানে দেখো এই যে এখানে a-3 আছে না, আমি এটাকে a-2 লিখলাম আর -1 করে দিলাম। এই যে -3টাকে -2 -1 এভাবে ভেঙে লিখলাম। এটাকে -2 -1 -3 পাবা, এভাবে ভেঙে নিবা। আর এটাকে দেখো এখানে আমি এই যে 56 আছে না, 56টাকে আমরা কাজ করছি, এটাকে আমরা করছি 55 + 1 করছি। 55 আর 1 56, 55 স্কোয়ার। এবার এই যে a-2 দেখতে পাচ্ছ, এই a-2টাকে আমি এখানে ধরে নেব। আমি এখানে লিখছি ধরি যে a-2টাকে আমি যে কোনো কিছু আমি ধরে নিব, এখানে আমি x ধরে নিচ্ছি, যে x। তাহলে এখানে আমি লিখে দেব যে এটা x হয়ে গেল, তো এটা x, দেখো এর জায়গায় x বসিয়ে দিলাম। আর এটা দেখো a-2টা আমাদের তো x, তাহলে এটা x আর -1, ওকে। আর এখানে সরলটা দেখো, এখানে দেখো এটা 55 + 1 আছে, তো দেখো 55 আমি একবার লিখতে পারবো যে 55/55 স্কোয়ার, এটা বা এটা, আর প্লাস, ঠিক আছে। তো প্লাসটা কিন্তু আমাদের প্লাস মাইনাস এটা মাইনাস দাঁড়িয়ে যাবে, তো মাইনাস হয়ে গেল 1/55 তার স্কোয়ার, সেটা ধরেছি, এটা এদিকে থাক। তো এটাকে ভেঙে কিন্তু এটা লিখতে পারবে, এটা বা এটা আর প্লাস এটা বা এটা। প্লাস হতো কিন্তু এখানে মাইনাসের জন্য প্লাসটা মাইনাস হয়ে গেছে, প্লাস মাইনাসে মাইনাস, তো এভাবে কিন্তু ভেঙে নিবা। আর এদের ধরেছি বলে এইভাবে দাঁড়িয়ে গেল, x ধরে নিয়েছি। আচ্ছা এখন আমরা দেখো এটা গুণ করে নিই, যে রাশিটা আছে গুণ x স্কোয়ার আর এটা -x। আর এখানে যদি লক্ষ্য করো দেখো এটা, এই যে দেখো এখানে আমাদের যেহেতু এটা দেখো যেটা দুটো আছে 55, এখানে একটা আছে, এটা একটা কেটে দাও, তাহলে একটা 55 থেকে যাবে এটা, তো এটা মাইনাস এটা 1/55, এটা আমরা লিখতে পারবো। আর এখানে মাইনাস এটা 1/55 স্কোয়ার, এটা আমরা বসিয়ে দিলাম, থাক, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা এটাকে একটু সাজাই জিনিসটাকে। দেখো এখানে s স্কোয়ার মাইনাস এই যে 1/55 স্কোয়ার, এটাকে আমি এটা এর কাছে নিয়ে আসলাম। আর -x আছে আর -1/55 এদিকে করে নিলাম। আচ্ছা এখন দেখো এটা এটা b ধরে আমি একটু সাজিয়ে লিখে, দেখো এটা হচ্ছে এই যে এক্সটাকে a ধরবো a স্কোয়ার মাইনাস আর 1/55 আছে না, এটাকে b, 1/55টাকে b ধরবো, তার স্কোয়ার করে দিলাম। আর এখানে -x -1/55 এটা বসিয়ে দিলাম, থাক। এখন এটা এটা b ধরে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র যদি এখানে তোমাদের দেখাই, যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রটা তোমরা জানো অনেকে a + b ইন্টু a মাইনাস b, এই সূত্রটা কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে চলো সূত্রটা অ্যাপ্লাই করে দিই আমরা। এটাকে b ধরে আমরা লিখব a + b ইন্টু a মাইনাস b, এই যে দেখো তো সূত্র অ্যাপ্লাই করে দিলাম, এই যে সূত্রটা আছে। আর এখান থেকে দেখো এখান থেকে -1 কমন যদি নিয়ে নাও, এই দুটো থেকে -1, কোনো কিছু কমন না গেলে -1 তোমরা কমন নিতে পারবা। মাইনাস আছে তো মাইনাস নিবা, কোনো কিছু কমন যাচ্ছে না বলে 1। তাহলে এখানে এটা x মাইনাস এটা তোমরা প্লাস করে দিবা, দেখো এই যে মাইনাস কমন নিয়েছো না, মাইনাস মাইনাসে এটা প্লাস, এটা 1/55, এই যে দেখো। এখন দেখো আবার কমন যাবে আমাদের, এই যে এটা আর এটা মিলে গেছে না, তাহলে এখানে তোমরা এই যে x + 1/55 আর এটা তাহলে আমাদের দেখো এটা তো কমন চলে গেল, তারপরে থাকবে এখানে এটা মানে x - 1/55 আর এই -1টা হয়ে যাবে, ওকে। দেখো তো এভাবে ফ্যাক্টরটা হয়ে গেছে x ধরে।
আর এক্সট্রাটা কিন্তু আমরা ধরেছিলাম, তাহলে এক্স এই যে ধরেছিলাম এক্সের মান কিন্তু a-2, এটা কিন্তু বসিয়ে দিতে হবে যেটা আমাদের ছিল, তাই তো। তাহলে আমরা দেখো এক্সের জায়গায় a-2 বসিয়ে দেবো, তাহলে এক্সের জায়গায় বসাবো a-2, এটা +1/55, আবার এখানে এক্সের জায়গায় বসাবো a-2, আর এটা আছে -1/55 -1। চলো এখন যদি একটু সরলটা করে নিই আমাদের অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা এখানে কাজ করি আমি, এখানে a+1/55টা আমি আগে লিখছি, হ্যাঁ, আর -2টাকে পরে লিখছি, আর এখানে একটু বড় বন্ধনী দিলাম, আর এখানে আচ্ছা -2 -1 এটা তো -3 করতে পারবা, আর -1/55, আর এখানে এ প্লাস, এখন থাক, এখন কিছু করছি না, বসিয়ে দিলাম। আর এখানে যেটা আমি করতে চাইছি এটা মাইনাসটা এখানে কমন নিয়ে নিই, ভগ্নাংশে যোগ বিয়োগ করার সুবিধা হবে। মাইনাসটা কমন নিলে 3 + 1/55, দেখো এভাবে একটু সাজিয়ে নিলাম। চলো এখন আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ চালাবো। প্লাস এই দুটোর ভগ্নাংশে যোগ বিয়োগ, দেখো 55 তো আমাদের লসাগু, 55 মিলে গেছে, একটা নামালাম মাইনাস, আর এটা 2 আর 55 গুণ করে নিতে হবে, ডাইরেক্ট গুণ হয়ে যাবে, তাহলে এটা কত হবে 55 2 110 হয়, এই যে 110। আচ্ছা এখানে মাইনাস, তাহলে এখানে যে লক্ষ্য করো এখানে আমাদের 55 আমাদের লসাগু, 55 3 গুণ করো, 3 × 5 = 15, 5, আবার 3 × 5 = 15, 15 × 16 165, আর +1, দেখো চলো এবার আমাদের হয়ে যাবে এখানে আচ্ছা প্লাস, আচ্ছা এখানে এই দেখো 110 থেকে 1 বিয়োগ হবে, 110 বড়, তো মাইনাস এখানে রইবে, মাইনাস এটা 109 পেয়ে যাবা 110 থেকে 1 বিয়োগ করে, এটা 55, আর এটা -165 একে যোগ করে 166, তাহলে এখানে 166/55 দাঁড়ালো, হয়ে গেছে। এখানে শুধু একটা কাজ করো, এই প্লাস মাইনাসে মাইনাস করে নাও, তাহলে -109/55 ইন্টু, আর এটা বসিয়ে তো যেটা আছে -166/55, দেখো আমাদের যে উৎপাদকের বিশ্লেষণ একদম করে নিয়েছি, খুব সুন্দর অঙ্ক। দেখো এই যে আমাদের যে রাশিটা ছিল এই রাশিটাকে উৎপাদকের বিশ্লেষণ এইভাবে করে একদম তোমাদের করে নিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো এরপরে দেখো এবার 6-এর দাগের যে প্রশ্নগুলো দেখো, 6-এর 1 নম্বরটা এটা তো বই থেকে পেয়ে যাবা, 6-এর 1 নম্বরটা আমরা যেটা করাবো বইয়ের বাইরের প্রশ্ন, 6-এর যে 2 নম্বর প্রশ্নটা, চলো এটা করাই আমরা। বইয়ের বাইরের প্রশ্ন আছে 6-এর 2 নম্বর। আর এখানে দেখো আমাদের একটা দেওয়া আছে, এটা সমান 1 হলে এই রাশিটার মান বের করতে বলেছে, যেটা দেওয়া আছে সেটা আমরা টুকি। আমাদের আছে a/b + c + b/c + a + c/a + b সমান 1 দেওয়া আছে। আচ্ছা এটা দেওয়া আছে তো, তো দেখো আমি এখান থেকেই বুদ্ধি করে আমরা এই রাশিটার মানটা বের করব। দেখো আমরা কী করছি, প্রথমে আমরা কাজ করি, দেখো আমরা এই যে সবাইকে না আমরা a + b + c এটা দিয়ে গুণ করছি, দেখো জিনিসটা লক্ষ্য করো। আচ্ছা এ তো আছে, এখানে গুণ করব a + b + c, দেখো এভাবে গুণ করে দিলাম, আর নিচে b + c আছে, তা a + b + c প্রত্যেকটা পদকে গুণ করব, ঠিক আছে। তাহলে প্লাস এখানেও গুণ করবো যে b × a + b + c, আর নিচে c + a আছে, বসিয়ে দিলাম, আর এখানে হয়ে যাবে আমাদের c × a + b + c, আর নিচে আছে a + b, আর ডান দিকে দেখো 1-এর সঙ্গে গুণ হবে a + b + c, তাহলে আমাদের a + b + c বসে যাবে। দেখো উভয় পক্ষকে a + b + c দ্বারা গুণ করে পাই, এভাবে এই কাজটা করে নাও আগে, তারপরে সরলটা দেখো। এখন দেখো এখন আমি a দিয়ে গুণ করব, a দিয়ে গুণটা আমি এভাবে দেখাচ্ছি একটু বুদ্ধি করে, a গুণ করে a² প্লাস, আর a × b + c এভাবে করলাম, একসঙ্গে করলাম b + c এর সঙ্গে a গুণ, ঠিক আছে। এই যে নিচে b + c আছে না, এখানে b + c, তখন আমাদের কেটে যাবে, সরল করে দেখো, এখন থাক, এখন তো কাটবে না, তাহলে এইভাবে আমরা সরলটা করব।
তাহলে এখানে যদি আমি দেখাই তোমাদের, দেখো এই যে বি আর বি গুণটা দেখাচ্ছে আমি, তো বি গুণ করে বি স্কোয়ার দেখালাম, আর প্লাস আর বিটা গুণ হবে এ প্লাস সি, একবারে গুণ করছি আমি। এই যে বি ইন্টু এ প্লাস সি বা সি প্লাস, এখানে সি প্লাস এ আছে না, তো আমি সি প্লাস এ দেখালাম, তাই তো? যে বি গুণ করে বি স্কোয়ার আর সি প্লাস এর সঙ্গে বি গুণ, আর নিচে আমাদের সি প্লাস এ। আর ঠিক এই যে হরটার সঙ্গে আমরা একটু তৈরি করছি, ঠিক আছে? এখানে সি গুণ করে সি স্কোয়ারটা আগে বসালাম, এই যে সি স্কোয়ার প্লাস আর এ প্লাস বির সঙ্গে সি গুণ, তাহলে সি ইন্টু আমরা দেখাবো এ প্লাস বি, আর নিচে আবার আছে এ প্লাস বি। আর ডান দিকে যে এ প্লাস বি প্লাস সি আছে এদেরকে বসিয়ে দাও যেভাবে আছে, বা এখন দেখো, এখন লক্ষ্য করো এই যে পার্ট বাই পার্ট করব, মানে এ স্কোয়ার বাই এটা, মানে লক্ষ্য করো এ স্কোয়ার বাই বি প্লাস সি করলাম, প্লাস আর এটা যে এ ইন্টু বি প্লাস সি ছিল না, এটা বাই বি প্লাস সি। এভাবে কিন্তু ভেঙে নিতে পারবা, একবার এটা বাই এটা প্লাস, এবার এটা বাই এটা, কারণ ভগ্নাংশ যোগ বিয়োগ করলে আবার তোমরা এটাই ফিরে পাবা। তাই এটা যদি এটা ভগ্নাংশ যোগ বিয়োগ করে যদি এটা পাও, তাহলে এটা থেকে এটা তোমরা পাবা, ঠিক আছে? এটা বাই এটা প্লাস এটা বাই এটা, মনে রাখবো। চলো একই নিয়মটা এখানে করো, এই যে বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস আর বি ইন্টু সি প্লাস এ বাই সি প্লাস এ, তাই তো? এভাবে এখানে সি স্কোয়ার বাই এ প্লাস বি আর প্লাস সি ইন্টু এ প্লাস বি বাই এ প্লাস বি, আর ডান দিকে ছিল আমাদের এ প্লাস বি প্লাস সি, এদেরকে আমরা বসিয়ে দাও। এখন দেখো এই যে এখানে এই যে বি প্লাস সি বাই বি প্লাস সি কেটে দিতে পারবা, এখানে সি প্লাস এ বাই সি প্লাস সি কেটে দাও, এখানে এই যে এ প্লাস বি বাই এ প্লাস বি কেটে যাবে, ঠিক আছে? তাহলে কেটে যাওয়ার পর লক্ষ্য করো আমাদের যেখানে রয়ে যাবে বা, এটা আমরা এ স্কোয়ার বাই বি প্লাস সি, এই যে দেখো এটা থাক, তাহলে এখানে কিন্তু আমাদের শুধু এ রয়ে গেল, প্লাস এটা বি স্কোয়ার বাই সি প্লাস এ, আর এখানে এই জায়গাটা শুধু আমাদের দেখো এটা কেটে গেছে, এটা বি রয়ে যাবে, প্লাস এটা রয়ে যাবে আমাদের সি স্কোয়ার বাই এ প্লাস বি, প্লাস এটা তো কেটে গেছে, এখানে যেহেতু সি থাকবে, আর ডান দিকে যে ছিল আমাদের এ প্লাস বি প্লাস এটা বসিয়ে দিলাম। এখন দেখো এই যে বাঁ দিকে প্লাসে, এদিকে আমাদের প্লাসে, তাহলে এইভাবে সমান সমান তোমরা উভয় পক্ষে কেটে দিতে পারবা, প্লাস বি এর সঙ্গে এটা কেটে দাও, প্লাস সি এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে আমাদের এটা রয়ে গেল এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস এখানে বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস এটা আমাদের সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান সমান। আর ডান দিকে যেভাবে কেটে গেছে, মানে এদেরকে বাঁ দিকে নিয়ে এসে মাইনাস বি মাইনাস সি এদের সঙ্গে কাটলো, এই যে প্লাস এ প্লাস বি প্লাস সি এর সঙ্গে কেটে গেল, তো এইদিকে কিছু নয়, এদিকে এগুলো এদিকে চলে এসেছে, আর কেটে গেছে এভাবে, কেটে গেছে এভাবে তোমরা শূন্য দিবা, প্লাস মাইনাস এভাবে কাটাকাটি মানে শূন্য হবে, ঠিক আছে? কিছু নাই মানে শূন্য এখানে। তা দেখো আমাদের এই যে রাশিটা, এই রাশিটার মানটাই কিন্তু আমাদের বের করতে বলেছিল প্রশ্নে, দেখো এই রাশির মানটাই কিন্তু আমরা বের করে নিয়েছি, আমরা কত পেয়ে গেলাম, 0 পেয়ে গেছি, একদম অ্যান্সারটা আমাদের 0, ঠিক আছে? ভালো অঙ্ক ছিল, ওকে। পরে যদি চলে আসি আমরা 7-এর দাগে, এগুলো সব বই থেকে প্রশ্ন আছে, আমরা তো 8-এর দাগে জ্যামিতিক প্রয়োগ, এই প্রশ্নগুলো তো করাবো একদম, প্রত্যেক স্কুল থেকে করাচ্ছে তোমাদের। চলো 8-এর 1-এর আবার এ বি আছে, তাহলে 8-এর 1-এর আমরা এটা আগে করাই। দেখো প্রশ্নটা চিত্র দেওয়া আছে আমাদের এ বি সমান্তরাল সিডি সমান্তরাল ইএফ, তাই তো? আচ্ছা ছবিটা এখানে কিন্তু যে ছবিটা আছে আমি এখানে ভালো করে তৈরি করে দিচ্ছি, আমাদের এখানে ছবিটা দেখো এভাবে এ বি আছে, আর এখানে এভাবে করে এদিকে বিএফ, আমি এটাকে বিএফটা দেখালাম, আর এভাবে এদিকে আবার এই যে আমাদের আছে এটা ইএফ, এটা এ বি, আর এখানে দেখো এখানে আমাদের এভাবে আছে, এখানে যে সিডিটা দেখতে পাচ্ছ, সিডিটা এভাবে নিয়ে আবার এইদিকে চলে এসেছে, এভাবে আছে, তাহলে এটা আমাদের এখানে সিডি, এদিকে আমি এর জন্য দিলাম, এদিকে সি, এখানে আমাদের ডি বিন্দুটা আছে, আর এই জায়গাটা আমাদের এটা এই কোণটা এক্স ডিগ্রি বলেছে, এই এক্সের মানে কিন্তু এখান থেকে বের করতে বলেছে, এক্স ডিগ্রি কত হবে কোণটা,
আর এই কোণটা এই জায়গায় আছে, এটা 60 ডিগ্রি। আর এই যে এখানে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটা আছে আবার অর্থাৎ 125 ডিগ্রি। এই কোণটা এখানে 125 ডিগ্রি আছে। বাস এভাবেই দেওয়া আছে চিত্রে। তাহলে আমাদের এখান থেকে এক্স ডিগ্রির মানটা বের করতে হবে। চলো, আমাদের যে কাজটা করতে হবে, লক্ষ্য করো, এই সিডি সরলরেখাটা দেখতে পাচ্ছ, এই সিডি সরলরেখাকে আমরা কি করব, বর্ধিত করব। তোমাদের এখানে জেনে রাখতে হবে, প্রশ্ন বলে দিয়েছি এ বি সমান্তরাল সিডি সমান্তরাল ইএফ, এগুলো কিন্তু পরপর সমান্তরাল আছে। তাহলে আমি সিডিকে বর্ধিত করব। সিডিকে বর্ধিত করে এই যে বর্ধিত সিডি বিএফকে ধরো পি বিন্দুতে ছেদ করে এরকম আমি বাড়াচ্ছি। দেখো একদম সরলরেখা, তো সোজা করে বাড়াবা এভাবে, ঠিক আছে, স্ট্রেট হবে একটু। হ্যাঁ, যাই হোক, তাহলে পি বিন্দুতে ছেদ করছে। তো এখানে যেটা অঙ্কনটাই আমাদের একটু ভাইটাল আছে। আমি এখানে অঙ্কন বলে আমি যদি হেডিং করি, তাহলে দেখো এই যে বর্ধিত সিডি কমা এই যে বিএফকে পি বিন্দুতে ছেদ করে, পি বিন্দুতে ছেদ করে, এইভাবে কিন্তু আমরা অঙ্কনটা করলাম। ঠিক আছে, যে সিডিকে বাড়ানো হয়েছে যা বিএফকে পি বিন্দুতে ছেদ করে। বাহ, তাহলে দেখো, তাহলে আমাদের এখানে যেটা জানতে হবে, দেখো যে এই যে আমাদের এ বি সমান্তরাল যদি সিডি হয়, তাহলে এ বি সমান্তরাল আমরা সিপি বলতে পারবো, একই তো সরলরেখা এটা। তো এখানে যেহেতু এ বি সমান্তরাল সিডি, তাহলে এখান থেকে আমরা অতএব দিয়ে বলতে পারবো যে এ বিটা সমান্তরাল হবে, এ বি সমান্তরাল হবে সিপি এবং এখান থেকে যে ভেদকটা আমরা বিএফ ভেদক এবং ভেদকটা আছে বিএফ। তাহলে এইভাবে যদি হয়, তাই না, এরা যদি সমান্তরাল সরলরেখা, তাহলে এই কোণটা আর এই কোণটা আমাদের কি অনুরূপ কোণ, মানে এই কোণটা আমাদের হয়ে যাবে 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা অনুরূপ কোণ সমান বলতে পারবো এই যে এবিএফ কোণ, এবিএফ এই কোণের নামটা 60 ডিগ্রিটা এবিএফ বললাম, সমান হবে কোণ, আর এই কোণটাকে আমরা বলবো সিপিএফ। এই যে সিপিএফ একদম 60 ডিগ্রি পেয়ে গেলাম সিপিএফ। আচ্ছা, এবার দেখো আমরা এই কোণটা কিন্তু বের করতে পারবো। এই কোণে দেখো আমাদের সিপি তো একটা সরল রেখা, তাহলে এক সরল কোণ 180 ডিগ্রি, তাহলে দুটো কোণ নিয়ে 180 ডিগ্রি, এদিকার কোণটা 125, তাহলে 180 ডিগ্রি থেকে 125 ডিগ্রি বিয়োগ করে এই কোণটা পেয়ে যাবো। তাহলে আমরা এখানে দেখো পিডিএফ কোণটা বের করতে পারবো। যেহেতু সিপি সরলরেখা এবং সরল কোণ সমান 180 ডিগ্রি হয়, এক সরল কোণ 180 ডিগ্রি, তার অতএব মানে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি বলি। আমি সিডিএফ বলি আগে, কোণ চিহ্ন দিলাম সিডিএফ যোগ, আর এদিকার কোণটা পিডিএফ বলি, পিডিএফ দুটো কোণ নিয়ে কিন্তু আমাদের 180 ডিগ্রি সরল কোণ দাঁড়াবে। সিডিএফ কোণটা আমাদের দেওয়া আছে 125 ডিগ্রি প্রশ্নে, তাহলে এখানে 125 ডিগ্রি, তাহলে পিডিএফ কোণটা আমরা পেয়ে যাব। তাহলে কোণ পিডিএফ 180 ডিগ্রি, এটা আমরা বিয়োগ করে নেব, এটা 125 ডিগ্রি। চলো এটা বিয়োগ করো, এটা বিয়োগ করে দেখো 5 বদলে 10, এটা 5 ডিগ্রি, 8টা হয়ে যাবে আমাদের 7, যেহেতু এটাকে 10 ধরলাম 8টা 7 হবে, তাই 2 কত দিলে 7, 2 কত দিলে 7, এটাও আমাদের 5 দিলে, দেখো আমরা কিন্তু 55 ডিগ্রি পেয়ে গেলাম এই কোণটা। ঠিক আছে, মানে এদিককার কোণটা, যে কোণটা আমি দেখাবো, এই যে কোণটা আমরা বের করলাম যেটা আমরা 55 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন লক্ষ্য করো, এই যে আমাদের এই যে যদি বলি যে পিডিএফ একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, তাহলে এই ত্রিভুজের দুটো কোণ জানা হয়ে গেল, তাই 3 নম্বর কোণটা যে 1 ডিগ্রি আমরা পেয়ে যাবো না, এখন আমার অ্যান্সারটা চলে আসবে ত্রিভুজ পিডিএফ থেকে। তাহলে আমরা এখানে লিখবো যে ত্রিভুজ পিডিএফ এর, দেখো ত্রিভুজের যে ধর্ম, মানে এই যে 1 ডিগ্রি কোণটা যখন বের করবো, 1 ডিগ্রি কত হবে, যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, দুটো কোণ জানা থাকলে দেখো 3 নম্বর কোণটা যে পাওয়া যাবে, লক্ষ্য করো যে
180 ডিগ্রি থেকে যে দুটো কোণ জানা আছে তাদের যোগফলটা বিয়োগ করে দেবো, মানে 180 ডিগ্রি থেকে আমরা বাদ দিব এই যে 60 ডিগ্রি যোগ 55 ডিগ্রি যোগফলটা, 60 ডিগ্রি যোগ 55 ডিগ্রি, তখন অ্যান্সারটা আমাদের বেরিয়ে আসবে 180 ডিগ্রি। এতে যোগফল করো, এটাকে 5 ডিগ্রি আর 6 5 11, 115 ডিগ্রি। সেখানে যদি বিয়োগটা করো 5 কত হলে 10, এটা 5 আর 8টা 7 হয়ে যাবে, 1 কত 7, এটা আমাদের 6, 1 1 মিলে গেল, দেখো 65 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই যে এক্স ডিগ্রি কোণটা, মানে এক্স ডিগ্রি হচ্ছে এই যে পিএফডি কোণটা এক্স ডিগ্রি, এই কোণটা কিন্তু আমরা পেয়ে গেলাম 65 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, এভাবে কিন্তু আমাদের এখানে প্রশ্ন বলেছিল। পরে চলো 8-এর 1-এর যে বি নাম্বারটা, এ নাম্বার করালাম, আর বি নাম্বারটা 8-এর 1-এর এখন বি এরটা করাবো। তবে বি নাম্বার প্রশ্নটা এই যে আমাদের চিত্র দেওয়া আছে, এখান থেকে এ বি সমান্তরাল সিডি সমান্তরাল ইএফ আগের মতনই বলেছে, আর আলফা আর বিটা যে কোণ দুটো দেওয়া আছে না, সেই কোণ দুটোর মান বের করতে হবে। কিন্তু ছবিটা আমি আরও ভালো করে তৈরি করছি, একটু বড় করে দেখো। তো ছবিটাই মেন এভাবে আছে। আচ্ছা, এখানে ধরো আমাদের এই যে এটা এ বি, আর এখানে এইভাবে করে এদিকে আমাদের এইভাবে আমাদের আছে, এটা ডি আছে, এখানে আমাদের সি নাম আছে, এটা সি, আর এদিকে এইভাবে করে এভাবে আছে, আর এইভাবে করে আবার আছে এদিকে ইএফ। এই যে দেখো, তাহলে এ বি সমান্তরাল সিডি সমান্তরাল ইএফ আছে। কোণগুলো যদি আমি দেখাই তোমাদের, দেখো এই যে কোণটা আছে না, এই কোণটা আমাদের 120 ডিগ্রি বলেছে এখানে, কিন্তু এই কোণটা আবার আছে এখানে বিটা, এটা আছে বিটা। আর এদিককার কোণটা যদি দেখো, এই কোণটা এটা আলফা আছে এটা, আর এই যে কোণটা আছে এই কোণটা আবার 140 ডিগ্রি বলেছে। এভাবে প্রশ্ন বলেছে আলফা কোণ আর বিটা কোণের মানটা বের করতে হবে, আর এরা সমান্তরাল আছে, এই বি সমান্তরাল সিডি সমান্তরাল ই। ওকে, তো দেখো কীভাবে আমরা আলফা বিটার মানটা বের করছি। আমরা কি করব, এ বি যে সরলরেখাটা আছে একে বাড়াবো আমরা, এ বি সরলরেখাটাকে বাড়াচ্ছি, এটাকে ধরো বাড়িয়ে আমি সোজা করে আমি বাড়ালাম, ধরো আমরা বাড়ালাম যে পি বিন্দু অবধি বাড়ালাম। ওকে, এটা পি বিন্দু। আর এদিকে সরলরেখাটা বাড়াবো, এই যে এটাকে বাড়াচ্ছে আমরা, যে ইএফটা আছে না, তাহলে ইএফ সরলরেখাটাকে আমরা বাড়ানোর চেষ্টা করছি। তাহলে ইএফটাকে বাড়িয়ে আমরা কিউ বিন্দুতে বাড়াচ্ছি। তো ইএফটাকে একটু স্ট্রেট সোজা করে বাড়িয়ে দিই, আমি এখানে এভাবে হাত দিয়ে বাড়িয়ে দিলাম। তাহলে আমরা এখানে এই যে এটা কিউ বিন্দু নাম দিয়ে দিলাম, তাহলে এভাবে আমরা বাড়ালাম। তাহলে লক্ষ্য করে এখানে এভাবে বর্ধিত করার ফলে, তাহলে আমি এখানে যদি তোমাদের একটু দেখাই, একটু অঙ্কন বলে দেখা জিনিসটা, যে জিনিসটা করলাম একটু লিখে দিই, অঙ্কন। তাহলে এই যে এ বিকে পি বিন্দু এবং ইএফকে কিউ বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। এটা কিন্তু আমাদের অঙ্কন। তা লক্ষ্য করে এখানে এই যে আমাদের এ বি সরলরেখা হলে আমাদের এই যে পিবি সরলরেখা, তাহলে পিবি সরলরেখা এক সরলকোণ, তাহলে আমাদের এক সরলকোণ বলতে দেখো, তাহলে এই যে কোণ দুটো আছে এই দুটো কোণের যোগফল আমাদের কত হবে, 180 ডিগ্রি হবে, তাই তো। এখানে আমরা বলবো যেহেতু পিবি একটি সরলরেখা এবং এক সরল কোণ সমান আমরা জানি 180 ডিগ্রি। ওকে, তাহলে এই যে দুটো কোণের সমষ্টি, মানে এটাকে পিএসি বলি, এই কোণটা আমরা বলবো কোণ পিএসি। এই যে পিএসি প্লাস আর যে কোণটা দেওয়া আছে এটাকে আমি বিএসি বলি, 120 ডিগ্রি কোণটা বিএসি, দুটো কোণ নিয়ে কিন্তু আমাদের হবে 180 ডিগ্রি। আমাদের বিএসি কোণটা 120 ডিগ্রি জানা আছে, পিএসি কোণটা কিন্তু বেরিয়ে আসবে, এটা কিন্তু আমাদের 120 ডিগ্রি বলে দিয়েছে, বসালাম। তাহলে কোণ পিএসি কোণটা পাবো 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করে দাও,
সেটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবে কত, 60 ডিগ্রি পেয়ে যাবে। দেখো এটা বিয়োগ করলে 60 ডিগ্রি, তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। আচ্ছা এবার দেখো এখানে এই যে এবি সমান্তরাল সিডি আছে, তাহলে এবি সমান্তরাল সিডি হলে পিবি সমান্তরাল কিন্তু আমাদের কী হয়ে যাবে, সিডি হয়ে যাবে। আমরা বলবো যেহেতু এবি সমান্তরাল সিডি, তাহলে আমরা অতএব দিয়ে বলতে পারবো যে পিবি সমান্তরাল সিডি এবং ভেদকটা আমরা ধরে নিচ্ছি যে এসি ভেদক এবং এসি ভেদক। তাহলে এইভাবে দেখো সমান্তর সরলরেখা এসি ভেদক হলে এই যে কোণগুলো আছে এই কোণের সঙ্গে এই কোণটা আমাদের একান্তর কোণ সমান দাঁড়াবে। তাহলে যে পিএসি কোণটা, আর এদিকে আমাদের এই কোণটাকে নাম আমি ডিসিএ বলি বা এসিডি। তাহলে আমরা এখানে কোণ আগে এসিডি বললাম, এসিডি সমান সমান হয়ে যাবে আমাদের এই কোণের সঙ্গে পিএসি এর সঙ্গে, কোণ পিএসি দুটো কোণ সমান, এরা হচ্ছে একান্তর কোণ, তাই তো। একান্তর কোণের ধর্ম একদম সমান্তর সরলরেখা ভেদক একান্তর কোণ তৈরি হবে, এই যে দুটো কোণটা একান্তর কোণ। তা দেখো আমাদের যে এসিডি কোণটা যেটা বিটা বলেছে এখানে, তাহলে এর মান তো হচ্ছে বিটার মান বের করতে বলেছে। পিএসি কোণটা তো আমরা 60 ডিগ্রি বের করলাম, এই যে আমাদের 60 ডিগ্রি, তাই বিটার মান 60 ডিগ্রি, আমাদের একটা অ্যান্সার কমপ্লিট বের করে নিয়েছি। এবার দেখো আমরা একইভাবে আমরা বের করে নেব। দেখো যে একইভাবে যদি দেখাই যে এই কোণটা আমরা পেয়ে যাব, এই কোণটা 180 ডিগ্রি থেকে 140 ডিগ্রি বিয়োগ করে এই কোণটা পাবো। দেখো তা আমরা একইভাবে একটু বলে দিই এখানে যে একইভাবে আমরা কোন কোণটা বের করতে চাইছি, এই কোণটা আমাকে নাম দেব যে সিইকিউ কোণটা আমরা বের হবে 180 ডিগ্রি থেকে এই 140 ডিগ্রি বিয়োগ হবে, যেহেতু সরল রেখা দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিলে এই কোণটা পাবো। তাহলে 140 ডিগ্রি বিয়োগ করে দাও, এটা 140 ডিগ্রি আছে, ঠিক আছে 140 ডিগ্রি, এটা বিয়োগ করে কিন্তু তোমরা 40 ডিগ্রি পাবা। তাহলে আমরা একইভাবে বলে দিয়েছি। তাহলে একান্তর কোণ অনুসারে দেখো আমাদের এই যে আলফার মানটা আমরা বলতে পারবো একান্তর কোণ অনুসারে। তাহলে আমাদের যেহেতু সিডি সমান্তরাল কিউএফ বললাম আমি, কিউএফ, তাই তো। সিডি সমান্তরাল ইএফ হলে সিডি সমান্তরাল কিউএফ, তাহলে আমরা অতএব আমরা এই যে আলফা আমাদের এই কোণগুলো যদি নাম দিই যে আমাদের ডিসিই কোণটা, এই যে কোণ ডিসিই সমান সমান বলতে পারবো এইদিকে এই যে সিই কিউ কোণটা, কোণ সিই কিউ একান্তর কোণ। পাশে আমি একটু বলে দেবো যে একান্তর কোণ অনুসারে সমান। তাহলে ডিসিই যে কোণটা দেখো, যে ডিসিই কোণটা আলফা কোণ, যেটা আমাদের আলফার মানটা বের করতে বলেছিল, আলফা সমান সমান, আর সিই কিউ যে কোণটা বের করলাম 40 ডিগ্রি, দেখো তো আলফা সমান সমান 40 ডিগ্রি, এটা আমাদের একটা অ্যান্সার একদম পেয়ে গেছি। আলফা বিটার মান, আলফা কোণটা হচ্ছে 40 ডিগ্রি আর বিটা কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই দুটো আমাদের অ্যান্সার। ওকে, দেখো করে ফেলেছি আমরা। চলো পরের প্রশ্নতে আমরা চলে আসবো। দেখো 8-এর তাকে এবার 2 নম্বর প্রশ্নটা করাবো। যেরকম দেখো 8-এর দাগে 2 নম্বর প্রশ্নটা বই থেকে আছে, তবু কিন্তু করাবো, ঠিক আছে। বইয়ের প্রশ্ন আছে তবু করাচ্ছি, যে বিন্দু প্রয়োগগুলো, ঠিক আছে, আমরা প্রত্যেকটা প্রশ্ন করাবো। চলো আমরা 8-এর 2-এর প্রশ্নটা দেখো। আমাদের প্রশ্নটা কী বলছে, প্রমাণ করতে বলেছে যে কোনো সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হলো অতিভুজটা সবচেয়ে বড় বাহু, এটাই প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা প্রথমে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করছি। এই যে আমাদের সমকোণী ত্রিভুজের নাম আমি দেব এ বি সি। তাহলে এখানে এ বি সি সমকোণী ত্রিভুজ ধরেছি, তা আমরা লিখবো এখানে ধরি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার যে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং এসি অতিভুজ
এসি অতিভুজ। তাহলে আমাদের প্রমাণ কী করতে হবে, যে আমাদের প্রমাণ করতে হবে যে এসিটা হচ্ছে বৃহত্তম বাহু। এটা আমাদের দেখাতে হবে। তো আমরা দেখাবো যে প্রমাণ করতে হবে যে এসি হলো বৃহত্তম বাহু। এই যে অতিভুজ যে এসিটা আছে একে বৃহত্তম বাহু দেখাতে হবে প্রমাণ, তাই তো? আচ্ছা, মানে আমাদের যেটা করতে হবে, মানে এসিটাকে অর্থাৎ যদি বলি এখানে অর্থাৎ মানে এসিটাকে দেখাতে হবে গ্রেটার বিসি, বা এসিটাকে দেখাতে হবে গ্রেটার এবি। মানে এসিটা বিসির চেয়ে বড়, এসিটা এবির চেয়ে বড়, ঠিক আছে? এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এটা প্রমাণ দেখাতে বলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তো চলো আমি এখানে প্রমাণ বলে হেডিং করে দিচ্ছি, প্রমাণ করব এখন। দেখো, আমাদের যেহেতু এই কোণটা আমাদের সমকোণ 90 ডিগ্রি আমরা ধরেছি, যেহেতু বি কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারবো অতএব, তাহলে এই দুটো কোণ নিয়ে কিন্তু আমাদের কত 90 ডিগ্রি হবে। ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। একাই যদি 90 ডিগ্রি হয়, তাহলে দুজন মিলে 90 ডিগ্রি। তাহলে আমরা এ কোণ প্লাস সি কোণ, এই দুটো কোণের সমষ্টি আমরা বলতে পারবো কত, 90 ডিগ্রি বলতে পারবো। তাহলে দেখো তো এখানে দেখো এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, তাহলে এই যে বি কোণটা এ কোণের চেয়ে বড় হবে এই অনুসারে, তাই তো? তাহলে এটা যদি আমরা 1, এটাকে যদি আমরা 2 বলে দিই, তাহলে 1 ও 2 থেকে বলতে পারবো বি কোণটা এ কোণের চেয়ে বড় আর বি কোণটা সি কোণের চেয়ে বড়। তাহলে আমরা এখানে বলবো যে 1 ও 2 থেকে পাই। তাহলে আবার বলি যে বি কোণটা যেহেতু সমকোণ, তাহলে এ কোণটা কী হবে, এরা কিন্তু দুজনে সূক্ষ্মকোণ করে হবে। তাহলে দুটো কোণের যোগফল যেহেতু 90 ডিগ্রি হয়, তাহলে প্রত্যেকে কি সূক্ষ্মকোণ করা আছে, 90 ডিগ্রির চেয়ে ছোটো আছে। তাই এরা যখন 90 ডিগ্রি ছোটো আছে, তাহলে 1 ও 2 থেকে আমরা এই দুটো সমীকরণ থেকে বলে দেবো আমরা যে বি কোণটা বড় হবে এ কোণের চেয়ে, আর বি কোণটা বড় হবে সি কোণের চেয়ে। তাহলে আমরা এখানে বলতে পারবো এই যে বি কোণটা, কোণ বিটা আমাদের বড় হবে কোণ এর চেয়ে বড় হবে, এবং আবার এই যে বি কোণটা বড় হবে গ্রেটার দেন কোণ সি এর চেয়ে। এই যে কোণ সি এর চেয়ে বড় হবে, ঠিক আছে? এটা আমরা বলতে পারবো। এবার দেখো এই যে বি কোণটা যদি এ কোণের চেয়ে বড় হয়ে যায়, তাহলে দেখো এই যে বড় কোণের বৃহত্তম বাহুটা বড় হবে ছোট কোণের বৃহত্তম বাহুর চেয়ে। একদম উপপাদ্য আছে আমাদের, এটা 9 নম্বর উপপাদ্য আছে। চলো আমি এখানে বলে দেবো অতএব এই যে বড় কোণের বৃহত্তম এসিটা, মানে এই যে বি কোণের যে বিপরীত বাহুটা এসিটা কিন্তু বড় হয়ে যাবে ছোট কোণে, এই যে ছোট কোণে এ কোণের বিপরীত বাহুর চেয়ে, মানে বিসি বাহুর চেয়ে বড় হয়ে যাবে, বিসি বাহুর চেয়ে বড় হবে। একইভাবে এখানে আমরা বলতে পারবো এই যে বি কোণের এসিটা, বিপরীত বাহুটা এসি, আর এটা বড় হয়ে যাবে ছোট কোণটা যে সি কোণ আছে, সি কোণের বিপরীত বাহু, দেখো এ বি আছে বিপরীত বাহু, এ বির চেয়ে বড় হবে। এটা হচ্ছে উপপাদ্য 9 থেকে পেলাম। এখানে আমি কারণটা একদম বলে দিচ্ছি, ঠিক আছে? যে কেন হলো এই যে কারণটা, এই যে উপপাদ্য 9 থেকে পাই, একদম উপপাদ্য 9, এগুলো প্রমাণ দেখিয়ে দিয়েছি। তোমরা চাইলে প্রমাণ করে দেখতে পারো। তো দেখো এই জন্য হয় উপপাদ্য 9 আমাদের আছে যে কোনো ত্রিভুজের দুটি কোণ যদি অসমান হয়, তাহলে বড় কোণের যে বিপরীত বাহুটা বড় হবে ছোট কোণের বিপরীত বাহুর চেয়ে, একদম এটা কিন্তু হয়, প্রমাণ আছে। তাহলে এটা থেকে এটা বলতে পারবো, এটা থেকে এটা বলতে পারবো। তাহলে আমাদের তো এটাই প্রমাণ দরকার যে এটা যদি হয়, তাহলে আমাদের এসিটা কি, এসি অতিভুজটা বৃহত্তম বাহু, আমাদের যেটা এখানে দেখাতে বলেছিল। দেখো এই যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হলো অতিভুজ, তাই তো? তাহলে আমরা এখানে বলতে পারবো যে অতএব যে এসি অতিভুজ, এই যে এসি অতিভুজ হলো বৃহত্তম বাহু, তো এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম, প্রমাণিত। ওকে, তাহলে এইভাবে কিন্তু তোমাদের দেখো 8-এর 2 নম্বর যে প্রশ্নটা বলেছিল, একদম ভালো প্রশ্ন, একদম প্রমাণটা কিন্তু আমাদের তোমাদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার চলে আসবো আমরা 8-এর 3 নম্বর প্রশ্ন। আচ্ছা, 8-এর 3 নম্বর প্রশ্নটা আগের ক্লাসে আমি করিয়ে দিয়েছি,
দেখো 2 নম্বর স্কুলে যাবা, সেখানে দেখবা 8-এর 1-এর প্রশ্নটা আছে। 8-এর যে 4 নম্বর প্রশ্নটা, এটাও আগের ক্লাসে করা হয়ে গেছে। আগের ক্লাস বলতে যে 2 নম্বর স্কুলেই তোমরা যাবা, 2 নম্বর স্কুলে দেখবা যে 8-এর 2-এর প্রশ্নটা পরপর দুটো প্রশ্ন আছে, একদম এখানেও পরপর দুটো প্রশ্ন, আর 2 নম্বর স্কুলে পরপর দুটো প্রশ্ন। আগের স্কুলে যে 2 নম্বর স্কুলটা তোমাদের করিয়েছি, সেখান থেকে কিন্তু এই দুটো প্রশ্ন পেয়ে যাবা। ঠিক আছে, তোমরা আগের ক্লাসগুলোতে গিয়ে কিন্তু দেখে নিবা। ঠিক আছে, কোনো সমস্যা হবে না, একদম পরপর ক্লাসগুলো দেওয়া হয়েছে, তোমরা প্লে লিস্টে গেলেই বুঝতে পারবা। ঠিক আছে, এই জন্য বলবো যে প্রথম থেকে ক্লাসগুলো দেখো, কোনো সমস্যা হবে না। যারা দেখেছো ভালো, যারা দেখোনি তোমরা কিন্তু আগের ক্লাসে গিয়ে এই দুটো প্রশ্ন একদম দেখে নেবা। ঠিক আছে, দেখো এই ছিল আমাদের আজকের ক্লাস, একদম 12 নম্বর স্কুল তোমাদের কমপ্লিট। দেখো সবগুলো প্রশ্ন একদম ভালো করে দিয়েছি, প্রচুর বইয়ের বাইরের প্রশ্ন ছিল। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই বাইরে থেকে ভালো ভালো প্রশ্নগুলো ছিল, যেই প্রশ্নগুলো তোমাদের ভালো করে একদম বুঝিয়ে করিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমাদের কোনো চিন্তা নাই, সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা একদম তোমাদের ভালো হতে চলেছে, কারণ প্রদীপ স্যার তোমাদের অঙ্ক শেখাচ্ছে। ঠিক আছে, আজকের ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।